ঘটনার সূচনা হয় নাস্তিক ইমরান বিন বশিরের একটি ভিডিওকে কেন্দ্র করে। সেই ভিডিওতে নাস্তিক ইমরান বিন বশির ও বঙ্গীয় নাস্তিকরা সম্মিলিতভাবে মিথ্যা ও জয়ীফ হাদিসকে ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কিত ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একের পর এক অপপ্রচার ছড়াতে থাকে। এই অসত্য প্রচারের প্রতিবাদে মুশফিকুর রহমান মিনার ভাই ইনসাইড জোন এবং দ্য ওপেন স্টেজ প্ল্যাটফর্ম থেকে পাল্টা লাইভ শুরু করেন। লাইভে তিনি নাস্তিকদের প্রতিটি মিথ্যাচার যুক্তি সহকারে উন্মোচন করতে থাকলে তাতে যোগ দেয় নাস্তিক মহল থেকে পরিচিত বাটপার আসিফ মহিউদ্দিন। উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বলেন, যেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়, সেই রাত্রে তিনি আমার ঘরে নিদ্রিত ছিলেন। এশার সালাত শেষে তিনি পুনরায় নিদ্রা যান, আমরাও নিদ্রা যাই। ভোর হইবার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করিলাম। যখন তিনি সালাত পড়িলেন এবং আমরাও তাহার সহিত সালাত পড়িলাম, তখন তিনি বলিলেন, হে উম্মে হানি, আমি তোমাদের সহিত এশার সালাত পড়িয়াছিলাম এবং এখন ফজরের সালাতও তোমাদের সহিত পড়িলাম। এই সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাইয়াছেন এবং পুনরায় তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছেন, যেমন তুমি দেখিতেছ। একই রকম প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করুন, ইমরান বিন বশির কোন জায়গা পর্যন্ত পড়েছে। আমি একটু পেছনে যাচ্ছি, দেখেন। এবং পুনরায় তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছেন, যেমন তুমি দেখিতেছ। এই পর্যন্ত পড়ে থেমে গেছে। পরের লাইনটা কিন্তু ইমরান বিন বশির পড়েনি, কারণ সে তার অডিয়েন্সকে বোকা বানানোর সে একটা চেষ্টা করেছে। দেখেন পরের লাইনটাতে কি লেখা আছে, আমার যে মাউসের তীরটা কোথায় নড়ছে খেয়াল করুন। এরপরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি উল্লেখ করেছেন, যে কালবি নামক, এই যে দেখেন শুরুতে আছে যে বর্ণনাকারীকে যে কালবির কথা উল্লেখ আছে, দেখেন এরপরে দেখেন কালবি নামক রাবি অর্থাৎ বর্ণনাকারী মুহাদ্দিসিনগণের নিকট বর্জিত। দেখেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছেন, তিনি বর্ণনাটা উল্লেখ করছেন যে এরকম একটা বর্ণনা আছে, কিন্তু এরপরেই তিনি উল্লেখ করছেন যে এই বর্ণনার একজন বর্ণনাকারী কালবি, তিনি হচ্ছে মুহাদ্দিসদের নিকট বর্ণিত। এবং এখানে যে এই বর্ণনা যে দুর্বল সে সম্পর্কে এই পৃষ্ঠার মধ্যে আরো আলোচনা আছে, কিন্তু ইমরান বিন বশির ইচ্ছা করে সেই জায়গাটা আর পড়ে নাই, কারণ সে চায় তার অডিয়েন্সকে বোকা বানাতে। তো একটা দুর্বল বর্ণনা সে পড়ে গেল এবং এই বর্ণনার দুর্বলতার কথা যে জায়গায় উল্লেখ আছে সে সেই জায়গাটা ইচ্ছা করে এড়িয়ে গেল। তো এই জন্য আমরা বলি যে এই নাস্তিকটা হচ্ছে মিথ্যুক এবং প্রতারক। এই বর্ণনাটা যে দুর্বল সেটা একদমের পরে উল্লেখ করা আছে, এই রাবের দুর্বলতা, কিন্তু সে ইচ্ছা করে এই জায়গাটা পড়েনি। এই যে এই পর্যন্ত সে হাইলাইট করে এরপর চলে গেছে এবং এরপর সে বলে আমরা তো রেফারেন্স দেই, মুমিনরা রেফারেন্স মানে না। ব্যাপার হচ্ছে মুমিনরা ঠিকই রেফারেন্স মানে, কিন্তু মুমিনরা এই সমস্ত গোজামিল মানে না, এটা হচ্ছে বিষয়। তো এই দুর্বল বর্ণনাটার উপরে জি মিনার ভাই, এই যে দেখেন এই বাটপারগুলা, এই যে লাড্ডু ইমরান এই যে কাজটা করছে এখানে, এটা তো সুস্পষ্ট একটা বাটপারি। এড করবেন? হ্যাঁ, আমি আসিফ মহিউদ্দিন, বলেন। জি, ঠিক আছে। জি, তাহলে আপনি তো শুনলেন শর্ত, আমার শর্তগুলো তো অবশ্যই শুনেছেন। হ্যাঁ, আপনাদের শর্ত মেনে নিয়েছি যে আল্লাহ এবং নবীকে নিয়ে কোনো গালিগালাজ করব না, ডিরেক্ট ইনডিরেক্ট খারাপ ইনডিরেক্ট কিছু করব না। কিন্তু অন্য কাউকে যদি কিছু বলি, অন্য কাউকে ধরেন অন্য কাউকে যদি আমি চুনা হাঁকা বলি, সেটা তো আপনাদের কোনো সমস্যা নেই নাকি? এটা কি বলা, মানে এটা বলতে হবে, এটা মানে আপনার মানে আমি বলি, আমি জিজ্ঞেস করছি, শিওর হয়ে নিচ্ছি, যদি আপনারা এটাও কন্ডিশন আরোপ করেন, কন্ডিশনের সাথে যদি এটাও আরোপ করেন, আপনি যার সাথে কথা বলবেন তার সাথে, ধরেন আপনার সাথে কেউ কথা বললে আপনাকে যদি অপমান করা হয়, অপমান করে কথা বলা হয়, আপনি তো তার সাথে কথা বলবেন না, তাই না? না, একটু শিওর হয়ে নিচ্ছি ভাই, আমি তো না, বলি সেটা বলবো শিওর হয়ে নিচ্ছি কন্ডিশনগুলো কি কি, সেটা একটু আমার তো একটা মেমোরিতে রাখতে হবে। কন্ডিশনগুলো মেমোরিতে রাখলে এটা তো অলিখিত একটা চুক্তি। কারোর সাথে যখন কেউ কথা বলে, যখন আপনার প্ল্যাটফর্মে কেউ যায়, তখন তো এটা আপনি বলে দেন না, এটা তো অটোমেটিক আপনি সেইজন্যই মাহবুব তাড়াতাড়ি করেন, আমি কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে আলোচনা এখন কিভাবে হবে, আপনার ফরম্যাটটা ঠিক করেন, কিভাবে আলোচনা করবেন। আমি কিন্তু ওরা 2টার পরে পারবো না, এমনকি আগেও আমার হতে পারে। না সমস্যা নেই, বেশি সময় লাগবে না, আপনি করেন, ফরম্যাটটা একটু আমাকে বলেন কিভাবে, যেহেতু হঠাৎ করে আমার আসলে তেমন কোনো নেই। আচ্ছা আসিফ সাহেব, আপনি কিভাবে আলোচনা করতেছেন আপনি বলেন। আলোচনা করতে যাচ্ছি, আমি কিছু বেশিক্ষণ আপনাদের কথাগুলো শুনি নেই, মানে কেটে কেটে শুনছি, একটু করে কেটে শুনছি। আপনারা ওই যে উম্মে হানি এবং মানে মুহাম্মদের যে মানে ঘটনাটা, মেরাজের যে ঘটনাটা, যে রাতে নাকি উম্মে হানির ঘরে মুহাম্মদ ছিল, সেটা নিয়ে আলোচনা করতেছিলেন, যেটা আমরা বলতেছি যে আমরা আসলে বলতেছি না, সেটা আসলে আমরা ইসলামিক গ্রন্থ থেকে বের করে দেখাচ্ছি
সেটা আমরা নিজেরা নাস্তিকরা কেউ বানাই নাই বাসায় বসে যে মাহবুব সাহেব আপনি কি একটু মিউট করবেন নিজেকে? আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসতেছে। আ মা মা মিনার সাহেব আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে, এই জিনিসটা তো নাস্তিকরা বাসায় বসে বানায় নাই যে উম্মে হানির বাসায় মোহাম্মদ ওই রাতে গিয়েছিল। এটা আমরা ইসলামিক গ্রন্থ থেকেই পেয়েছি এবং সেইটা পেয়েই আমরা সেটা নিয়ে কথা বলছি এবং আমরা কোথাও আমার কোনো লেখায় বা ইমরান ভাইয়ের ভিডিওতে কোথাও কেউ আমরা এই দাবিটা করি নাই যে এইটা একটা সহিহ হাদিস বা এটা একটা কি হাদিস সেই বিষয়ে আমরা কোনো মন্তব্য করিনি। আমরা বলেছি যে এইটা এই গ্রন্থের এই রকমের পাতাতে পাওয়া যাচ্ছে। দর্শক, আপনাদের কাছে আবার জিজ্ঞাসা, তবে কি আসিফ মহিউদ্দিন নিজেই স্বীকার করে নিলেন না যে নাস্তিক মহল জাল জয়ীফ হাদিস না যাচাই করেই ইচ্ছামতো তথ্য তুলে এনে ইসলামের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করায়? কারণ তারা যে রেফারেন্সটি দেখিয়েছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে উল্লেখিত হাদিসের রাবি পরিত্যাজ্য, অর্থাৎ হাদিসটি সহিহ নয়। কিন্তু তারা সেই গুরুত্বপূর্ণ লাইনটি এড়িয়ে গেছে, পড়েছে শুধু সেই অংশটুকু যেটুকু দিয়ে তারা মিথ্যাচার চালিয়ে যেতে পারে। এবং এখন তারা এসে বলছে তারা তো বলে নাই হাদিসটি সহিহ বা হাদিসটা জয়ীফ। এটা কি বাটপারি নয়? এটা যদি বাটপারি না হয় তাহলে বাটপারি আর কি হতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন উদ্দেশ্যে তারা ইচ্ছাকৃতভাবে গোপন করল যে তাদের অভিযোগকৃত হাদিসটা আসলে সহিহ নয়? প্রশ্নটি আপনাদের বিবেকের কাছে রইল। এখন আপনার কথা যেটুকু আমি শুনলাম সেটুকের ভিতরে আমি শুনলাম যে আপনি ইবনে কাসিরের যে তাফসির সূরা ইসরা থেকে একটা যে পাতা সেই পাতার যে একটা অংশ আপনি দেখাচ্ছেন যে কালবি একজন বর্জিত। এইটা তো আপনি বলছেন নাকি মিনার সাহেব? আপনি বলেন একটু। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে বর্ণনাটা আপনারা দেখান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন। সেই বর্ণনাটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন এবং উল্লেখ করার পরেই এটাও উল্লেখ করেছেন যে এই বর্ণনাটার একজন বর্ণনাকারী বা রাবী কালবি তিনি হচ্ছেন মুহাদ্দিসদের নিকট বর্জিত। মানে তিনি একজন দুর্বল রাবী। শুধু তাই না, আমরা এই আলোচনায় আরো একটা জিনিস মিনার ভাই, দেখেছি। আপনারা কি আলোচনা শুরু করে দিয়েছেন? মানে আমি হ্যাঁ, চাচ্ছিলাম আমরা যে আলোচনা শুরু করে কিভাবে দিয়েছি। মানে আলোচনাটা হবে। আপনারা কি এভাবে ইন্টারেক্ট করবেন নাকি আ কোনো টাইম? মাহবুব সাহেব, আমার মনে হয় না মিনার ভাইয়ের সাথে আমার কোনো ঝামেলা হবে এই বিষয়ে। উনি যতক্ষণ বলতে চান উনি বলতে পারবেন। আমি উনার কথার মাঝে ইন্টারাপ্ট করব না। আচ্ছা, ঠিক উনিও আছে, ঠিক আমি আছে, আমি এটা মিউট করে নিশ্চিত আমি শুনছি। আমি এটা ঠিক আছে। নিশ্চিত যে উনি আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। উনার যদি জেনুইনলি কোনো মানে অবজেকশন থাকে তখন উনি ইন্টারাপ্ট করবেন। আমারও যদি জেনুইন কোনো অবজেকশন থাকে তাহলে আমি ইন্টারাপ্ট করব। উনার সাথে আমার আগে অনেকবার কথা হয়েছে। আমার মনে হয় না উনি আমাকে মানে ফালতু কারণে আমাকে আটকাবেন বা ফালতু কারণে আমাকে থামাবেন, এটা আমি মনে করি না। আমার ধারণা ওনারও সেই ইয়াটা থাকা উচিত। তারপরেও আপনারা যদি মনে করেন যে আগে ডিসাইড হয়ে নেক কিভাবে আলোচনা হবে তাহলেও করতে পারেন। না, সিওর। আচ্ছা, আমার ঠিক মনে আছে, হয় এভাবে ঠিক আছে, চলুন। ইন্টারেক্টিভ মিনার আলোচনা ভাই, করা যায়। ইন্টারেকশন করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আচ্ছা, আমি আমরা আছি। এভাবেই বলি নাকি বলেন? মানে টাইম ধরে এভাবেই বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমাদের যেহেতু আ অলরেডি ১:৩০ বেজে গেছে। আমরা এভাবেই একজন করে এভাবেই ইন্টারেক্টিভ আলোচনা করি। কি বলেন? হ্যাঁ, তাহলে মিনার সাহেব আপনি কি একটু এই রেফারেন্সটা একটু দেখাবেন আমাকে? স্ক্রিনে একটু আনবেন যে ওই যে ইবনে কাসিরের যে এটা সেটা একটু। হ্যাঁ, সিওর, আমি এখনই আনছি। এবং আচ্ছা, আমিও তো স্ক্রিন শেয়ার দিতে পারবো নাকি? হ্যাঁ, সিওর, অবশ্যই, অবশ্যই। অবশ্যই আপনি স্ক্রিনশট দিতে পারবেন না? আমিও আচ্ছা, শেয়ার এখন দিতে পারি। আপনি যদি চান আমিও শেয়ার দিয়ে না, দিতে পারি। আমি আমি চাচ্ছি শেয়ার দিচ্ছি, করে। সমস্যা নেই। আচ্ছা, তো এই যে দেখেন আপনি যে রেফারেন্সটার কথা বলছিলেন, এটা আমার ওয়েবসাইটে আমি স্ক্রিনশটটা একটা লেখার ভিতরে দিয়েছি। এটা হচ্ছে আ তাফসীর ইবনে কাসির ৬ষ্ঠ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সূরা বনী ইসরাঈলের ১ নং আয়াতের তাফসীর পৃষ্ঠা ২৫১। এখানে হচ্ছে এই বর্ণনাটা যেটা হচ্ছে আপনারা উদ্ধৃত করে থাকেন, আ সেই বর্ণনাটা উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। এটুকু তো আমি এখানে পড়েছি। এটুকু আমি পড়েছি। জি, আপনি যে কালবি নামক রাবী মুহাদ্দিসগণের নিকট বর্জিত। বর্জিত। পরের লাইনটা কি আপনি পড়েছিলেন? একটু যদি পরের লাইনটাও পড়তেন। হ্যাঁ, পরের লাইনটা আমি পড়েছি। কিন্তু আবু ইয়ালা তাহার মুসনাদে মুহাম্মদ ইবনে ইসমাঈল আনসারী আ উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা হইতে হাদীসটি বর্ণনা করেছেন এবং আচ্ছা, অধিক আচ্ছা, বিস্তারিত বর্ণনা করিয়াছেন। আচ্ছা। এবং এবার একটু উপরে যান তো একটু উপরে যান তো। আ আ এটার হ্যাঁ, ওইখানে দেখেন মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, মোহাম্মদ হুম, ইবনে মোহাম্মদ সায়েব কালবি উম্মে হানি থেকে বর্ণনা করছেন। এই অংশটুকুর ভিতরে একজন রাবী হচ্ছেন কালবি, তাই না? হ্যাঁ, এবং এই যে অংশটুকু যখন শেষ হয়ে গেছে তখন ইবনে কাসির বলছে যে এই কালবির ভিতরে একটু সমস্যা আছে। পরে হুম, আবার একটা কিন্তু শব্দ যুক্ত করছে ইবনে কাসির, দেখেন কিন্তু আবু ইয়ালা
তাহার মুসনাদে মোহাম্মদ ইবনে ইসমাইল আনসারী উম্মে হানি হইতে হাদিসটি বর্ণনা করিয়াছেন এবং অধিক বিস্তারিত বর্ণনা করিয়াছেন। মানে এইটার ২ টা সেপারেট বর্ণনা আছে। ২ টা সেপারেট বর্ণনার ভিতরে একটা বর্ণনাকারীর ভিতরে কালবি আছে। কিন্তু কালবি যেহেতু মুহাদ্দিসগণের নিকট বর্জিত, এই কারণে ইবনে কাসির আরেকটা বর্ণনা আনছে যেটা হচ্ছে মুসনাদে আছে। ইবনে উম্মে হানি হইতে বর্ণিত। এই বর্ণনাটাতে আবার অধিক বিস্তারিত বর্ণনা করিয়াছেন। এই কথাটা ইবনে কাসির বলেছেন। এখন আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে চাচ্ছি। আপনি যদি আমার স্ক্রিনটা একটু দিতেন, দাঁড়ান ১ সেকেন্ড আমাকে একটু সময় দেন। আচ্ছা, আমি কি আমার অবশ্যই এটার জবাব কি আমি দিব নাকি আপনি আগে শেষ করে নিবেন? আমি আগে একটু শেষ করি ভাই, তারপর আপনি দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তাহলে আমি আমার স্ক্রিনটা স্টপ করছি। আমি তাহলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি ভাই। আচ্ছা, আসিফ সাহেব, রেফারেন্স হিসেবে কি কোনো আলেমের বক্তব্য এগুলো কি মানে আমি রেফারেন্স হিসেবে আলেমের বক্তব্য দেখাচ্ছি না। আমি ওনার বক্তব্য একটা দেখাচ্ছি, সেটাই এই রেফারেন্সের সাথে ইম্পর্টেন্ট বলেই ওনার বক্তব্যটা দেখাচ্ছি। মুশফিক মিনার সাহেব, আমি এই ভিডিওটা একটু ছাড়ি, আমরা একটু শুনি। হ্যাঁ, উনি কি বলেন। হ্যাঁ, আবার তাফসীরের ব্যাপারে একটি কথাই বলবো, এটা ভুল কোনো তাফসীর সেখানে দেওয়া হয়নি। ১, কোনো বানোয়াট হাদিস দেওয়া হয়নি। ২, দুর্বল হাদিস থেকে মুক্ত রাখা হয়েছে। ৩, ৪ নম্বর হচ্ছে সালফে সালেহিনের মতের বাইরে কোনো তাফসীর দেওয়া হয়নি। ৫ নম্বর হচ্ছে ইবনে কাসিরের যে ভালোটুকু আছে সব নিয়ে আসা হয়েছে। অনুরূপভাবে ইমাম শওকানী রহমতুল্লাহ ফাতহুল কাদিরের যতটুকু ভালো ছিল সব নিয়ে এসেছি। অনুরূপভাবে তাফসীরুস সাহিহ, যেটাকে তাবেঈনদের তাফসীর আছে, লেখা হয়েছে আলাদা তাফসীরুল মাসবুর, সেখানে সব নিয়ে এসেছি। হাদিস ভিত্তিক তাফসীরগুলো নিয়ে এসেছি। এমনকি যে সমস্ত সূরার সহিহটা শুদ্ধ সেটা নিয়ে এসেছি, যেটা অশুদ্ধ সেটা আনি নাই। এই জন্য আপনি অশুদ্ধ জিনিস পাবেন না আমার এখানে। হ্যাঁ, আপনার ভিডিও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মিনার ভাইয়ের কি কোনো প্রবলেম হলো কিনা? আমার মনে হচ্ছে স্ক্রিনে কোনো একটা সমস্যা হয়েছে, বা মিনার সাহেব কোথায় চলে গেছে নাকি কি বুঝতে পারছি না। আচ্ছা, আমরা ওয়েট করতেছি। আপনি ভিডিওটা চাইলে ভিডিওটাকে দেখাবেন না মিনার ভাইয়ের জন্য অপেক্ষা করবেন? আমি অপেক্ষা করি মিনার সাহেব আসুক, তারপর আমি দেখাই। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি একটু। হ্যাঁ, তাহলে আমি ছাড়ছি। আমার কোনো লাভ নাই, করলে আমি কোনো টাকা পাবো না, কিন্তু আপনি উপকৃত হতে পারবেন। কারণ এটাকে ওয়াকফ, যেটাই কিনেন ওয়াকফ। আবার আপনি যদি কোনো দেখবেন অত্যন্ত দামি কাগজ ব্যবহার করা হয়েছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই তাফসীরটা সবাই যখনই পাবেন ১ কপি ঘরে রাখবেন। আপনার নিজের জন্য, সন্তানের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ১টি কপি ঘরে থাকুক। সহিহ আকীদার খেদমতের জন্য ১টি কপি ঘরে থাকুক, এবং তাওহীদের খেদমতের জন্য ১টি কপি ঘরে রাখুন। সুন্নতের কিভাবে তাফসীর করতে হয়, কোরআন আয়াতকে হাদিস দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, সাহাবায়ে কেরামের কওল দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, তাবেঈনদের কথা দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, সেটা আমি এই তাফসীরে দেখিয়ে দিয়েছি। ৮ বছর লেগেছে এই তাফসীর করতে। আপনারা অনুগ্রহ করে ৮ দিনে পড়ে শেষ করবেন না, সময় নিয়ে পড়ে এটা বুঝবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। কি বলেন, কিনবেন? ইনশাআল্লাহ। আমি পাবো না, টাকা পয়সার দরকার নেই, দোয়া না পাবো, আপনারা পড়লে আমার। মাশাআল্লাহ, আমরা অবশ্যই সবাই মিলে ডক্টর আবু বকর জাকারিয়ার তাফসীরটা কিনবো এবং পড়বো। এবার আমি একটু এই তাফসীরটা থেকে একটু দেখি যে এই সূরা তাওবা সম্পর্কে স্ক্রিনে দেখা যাচ্ছে না মাহবুব সাহেব, আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না এই আমার ইয়াটা। আপনি আচ্ছা, কি মিনার ভাই বা দর্শক, আপনারা কি স্ক্রিনে? আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি। এসে আবার চলে যাচ্ছে। আচ্ছা, বুঝতেছি না নেটের কানেকশনের কারণে কিনা, বুঝতে পারছি না। আচ্ছা, আমি তাহলে দেখাচ্ছি। এই জায়গাটাতে দেখেন, এইখানে যে জিনিসটা বলা হয়েছে, মসজিদুল হারাম বলতে সাধারণত বুঝায় বায়তুল্লাহ শরীফের চতুর্দিকে, এবং নিচে যেটা দেখতেছি আমি, যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ আছে। ইমামগণের ঐক্যমত এখানে মসজিদুল হারাম অর্থাৎ বায়তুল্লাহর আঙিনা নয়, কারণ মেরাজের শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বায়তুল্লাহর আঙিনার বাইরে। অনুরূপ সূরা তওবার শুরুতে ব্লা ব্লা ব্লা। আচ্ছা, ঠিক আছে, এইটুকু আমরা দেখলাম। এবার আমরা পরের ইশটাতে একটু যাই। এই মানে তাফসীর গ্রন্থটা কিন্তু সরাসরি সৌদি সরকার দ্বারা সত্যায়িত। আমি যেটা জানি যে সৌদি সরকার এটাকে সত্যায়িত করেছে এবং বিনামূল্যে বিতরণের জন্য দিয়েছে। এই গ্রন্থের আবার আরেকটা পাতাতে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে কুরআনের তর্জমা সংক্ষিপ্ত তাফসীর ডক্টর আবু বকর জাকারিয়া, ২য় খণ্ড, বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স, পৃষ্ঠা ১৪৬৬। এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের ঘটনা উম্মে হানির কাছে বর্ণনা করলেন, তখন তিনি পরামর্শ দিলেন যে আপনি কারো কাছে কথা প্রকাশ করবেন না। মানে যাওয়ার সময় এবং আসার সময় উভয় ক্ষেত্রে উম্মে হানির সাথে দেখা সাক্ষাৎ, উম্মে হানির সাথে
উম্মেহানির ঘর থেকে এবং আসার পরে উম্মেহানির ঘরে দেখা হয়েছিল। এই জিনিসটা একটা জিনিস আমি দেখালাম যে ইবনে কাসিরের ওই জিনিসটা আমি দেখালাম যে ইবনে কাসিরের ওই আরেকটা বর্ণনা আছে, এবং যেটা হচ্ছে যিনি হচ্ছেন সহিহ আকীদার একজন আলেম, যিনি হচ্ছেন ডক্টর আবু বকর জাকারিয়া, তিনিও তার তাফসীর গ্রন্থে এই জিনিসটা এনেছেন। এইবার আমি দেখাচ্ছি যে আমি অনেকগুলা রেফারেন্স দেখাতে পারি যেখানে এই জিনিসগুলা আছে, খুব স্পষ্টভাবে আছে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে আছে, এটা আমি দেখাইলাম না। তারপরে হচ্ছে গিয়ে তাফসিরে মাঝারিতে আছে, তাফসিরে মাঝারিতেও আপনি যদি দেখেন তাহলে পাবেন। তাফসিরে জালালাইনে এই জিনিসটা আছে। তারপর যদি আপনি দেখেন মানে পাকিস্তানের বিখ্যাত মানে মাওলানা শফি ওসমানী, উনি মানে পুরা পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের ভিতরে একজন। ওনার যে তাফসিরে মারিফুল কোরআন, সেইখানেও এই বর্ণনাটা আছে যে এই যে দেখেন আহ আহ, এই যে দেখেন ইমামদের ঐক্যমত এখানে হয়েছিল। কারণ মেরাজের শুরু হয় হযরত উম্মে হানির গৃহ থেকে, যা ছিল বায়তুল্লাহর আঙিনার বাইরে অবস্থিত। অনুরূপ সূরা তওবা, এখানে দেখেন এই জিনিসটা মুফতি শফি ওসমানীও, না মুফতি না তো মাওলানা শফি ওসমানীও এনেছেন। মুক্তাসার জাদুল মাআদ, যেটা হচ্ছে গিয়ে ইমাম ইবনুল কাইয়ুমের লিখিত, সেই বইয়ের ভিতরে পৃষ্ঠা নম্বর 217-তে কি বলা আছে আমরা একটু পড়ি। মিরাজের ঘটনায় দিনের দায়ীদের জন্য এক বিশেষ শিক্ষা রয়েছে। তিনি ঘটনা উম্মে হানি বিনতে আবু তালিব তাকে বলেন, আমার আশঙ্কা হচ্ছে লোকেরা আপনাকে মিথ্যাবাদী বলবে। এই বর্ণনাটাও এখানে আছে। তো আপনারা বলছেন যে এটা নাকি সম্পূর্ণভাবে বানোয়াট, মিথ্যা, জাল জাল হাদিস ইত্যাদি ইত্যাদি বলতেছেন। আমি ইবনে কাসিরের ওই অংশটাতে যে জিনিসটা দেখলাম, হ্যাঁ কালবিকে একজন বর্জিত মুহাদ্দিসদের দ্বারা বর্জিত বলা হচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার কিন্তু দিয়ে ইবনে কাসির একটা কথা বলে দিয়েছেন। সেটা তো আপনারা আলোচনা করছেন না কেন, সেটা কি মুশফিক মিনার সাহেব একটু বলবেন? জি, আই থিঙ্ক আমি মনে করতেছি যে আপনি আপনার পুরো বক্তব্যটাই তুলে ধরেছেন। আশা করি মুশফিক মিনার ভাই এখন তার বক্তব্যটা তুলে ধরবেন এবং আপনি কোনো ইন্টারাপ্ট করবেন না। আমরাও যথেষ্ট আপনাকে সময় দিয়েছি এবং নন ইন্টারাপ্ট কথা বলার সুযোগ দিয়েছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আসিফ মহিউদ্দিন একটা পয়েন্ট উত্থাপন করলেন যে আমি তাফসীর ইবনে কাসির থেকে একটা বর্ণনা দেখিয়েছি যেখানে কালবি নামে একজন দুর্বল বর্ণনাকারী আছে, কিন্তু এরপরে মুসনাদে আবি আলা থেকে। তো এটার আমি জবাবটা দিচ্ছি। আমি আমার স্ক্রিনটা তাহলে একটু শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখা গেলে বলবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা সম্ভবত দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমার স্ক্রিনটা যেহেতু দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে কি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি, দর্শকরা। আচ্ছা, আসিফ সাহেব আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে দেখেছিলাম, এটা আসলে আমার একটা আর্টিকেল। হ্যাঁ, আমার আর্টিকেলটা হচ্ছে মিরাজের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার উপর ইসলাম বিরোধীদের অপবাদের জবাব, সেটা নিয়ে। তো এখানে আসলে আসিফ সাহেব যে কথাটা বললেন সেটার জবাব কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। দেখেন, এখানে এই যে স্ক্রিনশটটা আমি ফুটনোটে দিয়েছি, এরপরেই কিন্তু আমি আরো একটা স্ক্রিনশট দিয়েছি তাফসীর ইবনে কাসিরের আরবি তাহকিক থেকে। সামি বিন মুহাম্মদ সালামা এটার তাহকিকটা করেছেন, সেখানে বর্ণনা নিয়ে এসেছি। এখানে যে পরে যে বর্ণনা দেওয়া আছে সেটা আমি লাল রঙে চিহ্নিত করে দিয়েছি। সেখানে হচ্ছে টিকার ভিতরে এই বর্ণনাটা শেষ হয়েছে। তাহকিকের ভিতর দেখেন একটা কথা বলা হচ্ছে, এই টিকার ভিতর বলেছে, দেখেন, ওয়া আব্দুল আলা বিন আবিল মুসাবির, এখানে বলেছে, এরপর বলেছে কাযাব, অর্থাৎ এই যে রাবি যার নাম হচ্ছে আব্দুল আলা বিন আবিল মুসাবির, সে হচ্ছে একজন কাযাব বা মিথ্যাবাদী। তো এই জিনিসটাই তাহকিকের মধ্যে বলা আছে, অর্থাৎ অন্য যে বর্ণনা আছে সেটা আমি তো এটা খেয়াল করেছি, বর্ণনা আরো আছে। এই জন্য আমি আরবি তাফসীর ইবনে কাসির থেকে তাহকিকটা নিয়ে আসছি যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়। তবে আমি যেহেতু আসিফ সাহেব একটু বিস্তারিত আমি বলেন, আমি বুঝতে পারিনি ভাই, আমাকে একটু বুঝায় দেন যে এই যে কালবি যে যদি মানে মুহাদ্দিসদের থেকে বর্জিত হয়ে থাকে, সেটা তো কোনো মানে ডিফারেন্স ক্রিয়েট করতেছে না, কারণ আরেকটা বর্ণনাও তো আছে হ্যাঁ, নাকি? সেই বর্ণনাটা দুর্বল। এই যে ওই বর্ণনাকারী আব্দুল আলা বিন আবিল মুসাবির হচ্ছে কাযাব। কাযাব মানে হচ্ছে মিথ্যাবাদী, মানে মিথ্যাবাদী রাবি। আর মিথ্যাবাদী রাবির হাদিস জয়ীফ হয়। মানে আপনি বলতে চাচ্ছেন এই বর্ণনার সবগুলা রাবি মিথ্যাবাদী, মিথ্যুক হ্যাঁ, নাকি? এবং আমি আপনাকে এখানে তো টিকার সংক্ষিপ্ত আছে, আমি আপনাকে আরো বিস্তারিত তাহকিক এখন ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা আচ্ছা, যেহেতু ঠিক আছে আপনি ঠিক আছে, বিস্তারিত আপনার দেখাতে হবে না, আমি তো আরবি জানি না, আমি বুঝতে না, পারবো না আমি এখানে আপনাকে কি লেখা আরবিতে না, আছে। আমি আপনাকে ইংলিশে দেখাবো, কোনো সমস্যা
সমস্যা নেই। আমি আপনাকে অসুবিধা নেই, ইংলিশে আমি দেখাবো। আপনার কথা অ্যাকসেপ্ট করতেছি, তাহলে তো আর ওইটাতে যেতে হচ্ছে না। না, তাহলে আপনি এখন যেহেতু শাইখ জাকারিয়ার তাফসীর থেকে দেখেছেন না যে শাইখ জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি অবশ্যই আমার পরিচিত একজন ব্যক্তি এবং তিনি খুবই একজন খুবই একটা মানে শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন, কোনো সন্দেহ নাই। এবং তিনি চেষ্টা করেছেন, তার তাফসীরটা আমিও কিন্তু ফলো করি, খুবই ভালো একটা তাফসীর। এবং তিনি চেষ্টা করেছেন সব বিশুদ্ধ বর্ণনা আনতে, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও আসলে 100% তো বিশুদ্ধ তিনি আনতে সক্ষম হয়নি। তো যেটা দেখেন আপনি এখানে একাধিক বর্ণনা দেখেছেন, তো আমরা এখন ইসলাম কিউএ এবং আসিফ সাহেব আপনিও জানেন যে ইসলাম কিউএ কিন্তু খুবই একটা অত্যন্ত একাডেমিক এবং অথেন্টিক একটা ইসলামিক ওয়েবসাইট। এবং ইসলাম কিউতে আমি যেহেতু আরবি বুঝতে পারি না সবাই, তো আমি এটা ট্রান্সলেট দিয়ে দিচ্ছি ইংলিশে। তো ইসলাম কিউতে আপনি যেহেতু শাইখ জাকারিয়া দাবি করেছেন সমস্ত বর্ণনা তিনি সহি এনেছেন, আমার মনে হয় দর্শকদের জন্য আপনি অ্যাকসেপ্ট করেছেন, আপনাকে ধন্যবাদ আসিফ সাহেব। আমি বিনীত অনুরোধ করছি, আমি একটু 5 মিনিট আমি জাস্ট ক্লিয়ার করার জন্য আমি একটু দ্রুত তাহকিকটা দেখাই, আমি বেশি টাইম নিব না। আপনি অ্যাকসেপ্ট করেছেন যে জন্য ধন্যবাদ। এখানে দেখেন ইসলাম কিউর আর্টিকেল হচ্ছে রিগার্ডিং হোয়াট ওয়াজ ন্যারেটেড দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেন্ট দ্য নাইট ইন দ্য হাউস অফ উম্মে হানি অন দ্য নাইট অফ ইসরা এন্ড মিরাজ। মানে এই যে এই সংক্রান্ত বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে মিরাজের রাতে তিনি ছিলেন সে সম্পর্কিত যে বর্ণনাগুলো এখানে একটা একটা করে প্রত্যেকটা বর্ণনা তাকে কিন্তু দেওয়া আছে। যেমন দেখেন এখানে মুসনাদে আবি আলার যে একটা বর্ণনা সেটারও বিস্তারিত থাকে এখানে দেখেন, প্রত্যেকটা তা এখানে দেওয়া আছে। এখানে দেখেন ইট ইজ ন্যারেটেড বাই ইবনে আসিম আহাদান, এখানে অনেক বড় আর্টিকেলটা। এই যে দেখেন তাবারানির যে বর্ণনাটা এখানে দেওয়া ছিল আল মুজাবুল কাবিরও আছে অন দ্য অথরিটি অফ আব্দুল আলা বিন আবিল মুসাবির হু সেড আই হার্ড ইকরিমা সে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা told me the messenger of Allah sallallahu alaihi wasallam stayed with me on the night of Isra. He mentioned the story how he was taken on the Isra. এরপরে এখানে কি দেওয়া আছে দেখেন, ইটস চেইন অফ ট্রান্সমিশন ইজ ফ্লড, মানে এর যে সনদ তার ভিতরে ত্রুটি আছে। ইট ইনক্লুডেড আব্দুল আলা ইবনে আবিল মুসাবির। ত্রুটি আছে দেখা যাচ্ছে, ত্রুটি আছে, কিন্তু এটা যে মিথ্যা বর্ণনা সেটা কি এখানে বলা আছে? আসিফ সাহেব যদি কোনো বর্ণনায় ত্রুটি থাকে সেটাকে দুর্বল ধরা হয়। আপনি যদি সন্দেহ মিথ্যা, থাকে, আমি জিজ্ঞেস করছি মিথ্যা, এটা এই ঘটনাটা যে মিথ্যা সেটা কি কোথাও বলা আছে? হ্যাঁ, যদি কোনো বর্ণনা যদি বিশুদ্ধ না হয় তার মানে হচ্ছে এটা প্রমাণিত না। এবং এটা আমি কিন্তু জিজ্ঞেস করছি মুশফিক মিনা সাহেব, আমার প্রশ্নটা খুবই প্রিসাইজ একটা কোশ্চেন, যে এই ঘটনাটা যে মিথ্যা সেটা কোথায় বলা আছে একটু বের করে দেখান, যদি না থাকে এই বলেন যে ঘটনাটা প্রমাণিত না, যেহেতু এটা মিথ্যা। আমি জিজ্ঞেস করছি মুশফিক মিনা সাহেব, আমি জিজ্ঞেস করছি এই ঘটনাটা যে মিথ্যা এইটা একটু দেখান এখান থেকে। আচ্ছা মিনার ভাই মানে এই ঘটনাটা কি সত্য এরকম কোথাও লেখা আছে কি? না, এখানে যদি কোনো একটা ঘটনা আমি বলি মাহবুব ভাই কোনো সমস্যা নেই। আসিফ সাহেব দেখেন, কোনো যদি একটা জিনিস প্রমাণিত না হয় তাহলে আপনি সেটা দিয়ে কোনো থিওরি দিতে পারেন না। হ্যাঁ, যেটা প্রমাণিত না সেটাকে আমরা মিথ্যাই ধরতে পারি, আমরা সেটাকে মিথ্যা ধরতে পারি। এখানে কোথাও বলা হয়েছে কিনা? হ্যাঁ, ত্রুটিযুক্ত থাকতে পারে অনেক কিছু, অনেক বর্ণনা, তাহলে হাদিস শাস্ত্র অনুযায়ী এটা যঈফ বা দুর্বল, সেটা কি প্রমাণ হিসেবে গৃহীত হয় না? সেটা দিয়ে তো আপনি কোন একটা হাদিসের একটা শব্দে বিভিন্ন সমস্যা থাকতে পারে, এই শব্দটা এই রকম ছিল নাকি ওই রকম ছিল, সেটা নিয়ে নানা ধরনের ত্রুটি থাকতে পারে হাদিসের মধ্যে। না আসিফ সাহেব, ঘটনাটা যে মিথ্যা, আমি আপনাকে ঘটনাটা যে মিথ্যা সেটা আমি আপনাকে ওইটা উদাহরণ হিসেবে বলেছি। আমি বলতে চাচ্ছি যে এই ঘটনাটা যে মিথ্যা সেটা কি এইখানে একটা জায়গাতেও বলা হয়েছে যে এই ঘটনাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, এটা কি কোথাও বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে এইটার সনদটা ত্রুটিপূর্ণ, আর যদি কোনো সনদ আমি শুনেছি, আমাকে পয়েন্টটা শেষ করতে দেন। যদি কোনো সনদ ত্রুটিপূর্ণ হয় তার মানে সেটা বিশুদ্ধভাবে প্রমাণিত না, আর যেটা প্রমাণিত না সেটাকে আমরা মিথ্যা হিসেবেই ধরবো, সেটাকে আমরা যেটা প্রমাণিত না সেটাকে মিথ্যা হিসেবে আপনি কি সব ক্ষেত্রে? হ্যাঁ, আমরা কেন মিথ্যা হিসেবে ধরবো সেটা এই ইসলাম কিউতে এখানে আলোচনা আছে। আমি ঠিক আছে, আমি আপনার এই মানে অংশটুকু আমি কাট করে রাখবো, যে এই জিনিসটা বিশুদ্ধভাবে প্রমাণিত না। আমরা এটা নিয়ে পরবর্তীতে ট্রল ভিডিও বানাবো, অনেক কিছু হবে এটা নিয়ে। না ট্রল ভিডিও, কিন্তু আপনি যদি ভিডিও বানান আসিফ সাহেব, ভালো হয়েছে, আপনাকে আমি বলি, আপনারা যদি করতে পারছি এটা আমার জন্য ভালো হয়েছে। আমরা এরপরে আপনার অন্য না আপনি
এখন তো আসিফ ইন্টারাপ্ট কথাটা করছেন। আপনি আমি ওনার আসলে কথাটা শেষ শুনেন। করতে দেন। না, ওনার আপনি কথাটা শেষ করতে কথাটা দেন। আমি কথাটা পুরোপুরি একটু শেষ শুনেন। করি। কথাটা একটু শেষ করি। না, আপনি তো ওনার কথার মধ্যে কথা বলে এখন শেষ করতে চাচ্ছেন। আচ্ছা এটা ঠিক তো আছে, ঠিক বলেন। না। আচ্ছা বলেন। হ্যাঁ, আসিফ সাহেব, আপনি আপনি অবশ্যই আপনি তো ট্রল ভিডিও তো অবশ্যই বানাবেন, সেটা তো আর আমার অনুমতির উপর নির্ভর করে না। কিন্তু ট্রল ভিডিও যদি বানান তাহলে আমি আমার পুরো বক্তব্যটা নিয়ে বানায়েন, কারণ আমি এরপরেই মানে এটা যে কেন মিথ্যা সেটা আমি আসতেছিলাম। কারণ ইসলাম কি হতে এখানে আলোচনা করছে যে এটা তো প্রথমত সহি না, দ্বিতীয়ত এটা হচ্ছে সহি ভাবে যেটা প্রমাণিত সেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে, দ্যাটস ওয়াই এটা মিথ্যা। আমি এটা আসতেছিলাম। আচ্ছা, আপনি ঠিক যদি আছে। আমি আমাকে বুঝতে পেরেছি আপনার পয়েন্ট, আমি বুঝতে পেরেছি। এবার আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছিলাম, আবার একটু আপনি যদি একটু খোলাসা করেন যে, যেই জিনিসটা বিশুদ্ধভাবে প্রমাণিত না, সেই সমস্ত কিছুকে আপনি মনে করেন সেগুলা মিথ্যা নাকি? হাদিস শাস্ত্রে যে বিষয়গুলো বিশুদ্ধভাবে যে বর্ণনাটা প্রমাণিত না, হাদিস শাস্ত্রে সেই তত্ত্বটাকে সত্য হিসাবে গ্রহণ করা হয় না, এই যে সেটাকে প্রমাণিত একটু আগে আপনি বলেছিলেন মিথ্যা। এখন আবার বলছেন সত্য হ্যাঁ, হিসেবে এটা গ্রহণ এটা করা হয় এই না। ঘটনাটা মিথ্যা, কারণ হচ্ছে এই ঘটনাটা প্রথমত একটু সহিভাবে আগে আপনি প্রমাণিত বলে নয়। একটু আগে আপনি না, আমার বলেছিলেন বক্তব্যটা পুরোপুরি শুনেন। আমার বক্তব্যটা আমি কি বলছি, মানে আপনি তো অনেক সময় বলেন মুশফিক মিনের এইটা বলছে, আমি কি বলছি আপনি ক্লিয়ার ভাবে শুনেন। আপনি কি প্রথমত একটু YouTube থেকে আগের একটু বের করে হ্যাঁ, শোনাবেন? আমি আপনি বলছি একটু আগে কি বলেছিলেন? আপনি এখন আমার পুরো বক্তব্যটা শুনেন, আমার পুরো বক্তব্যটা শুনে এরপর এটা নিয়ে আচ্ছা, ট্রল ভিডিও আমি কি বানান। একটু কনফিউশনটা দূর করে দেব মিনার ভাই, আসিফ মহিউদ্দিন? না, আমি না, একটু না, ভাবে কনফিউশন আমি আপনার কাছ থেকে কমপ্লিট কিছু করি। শুনতে আমি চাচ্ছি না। কমপ্লিট করি। মাহবুব সাহেব না, আপনার কাছ থেকে আসিফ আমি স্যার, কিছু আপনি শুনতে জিনিসটা চাচ্ছি। নিয়ে পেঁচিয়েন না। এখানে আপনি একটা দাবি করেছেন যে শাইখ আবু বকর জাকারিয়ার তাফসিরের সমস্ত সহি বর্ণনা আমি সাথে সাথে দেখিয়ে দিলাম যেটা সহি না। আর এটা কেন মিথ্যা আমি সে আলোচনায় আসছিলাম। আমার পুরো বক্তব্যটা শুনেন। প্রথমত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার এই সংক্রান্ত সহি কি একটা সহি না? সনদও মুশফিক মিয়া সাহেব, সহি আপনি না। আবারও একটা মিস্টেক করছেন। সহি হ্যাঁ, কি সহি আমার না সেই কথাটা আলোচনাতে আমি আমার যাই নাই। সেন্টেন্স তো কমপ্লিট করতে পারি নাই। আপনি তো এরপরে মানে ভুল জিনিসের উপর ভিত্তি করে আমাকে না, আমাকে আমার উত্তর আমার দিচ্ছেন। বাক্যটা শুনেন, পুরোপুরি শুনেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বর্ণনাটা এটার সনদের ত্রুটি আছে, এটা সহিহ না, এটা জয়ীফ। এবং এই বর্ণনাটা হচ্ছে এই যে দেখেন, আমি এদিকে আসতেছিলাম, আপনি আমি এই পর্যন্ত ইন্টারাপ্ট করছেন দেখে আমার বক্তব্যটা কমপ্লিট হয় না। দেখেন এরপরে ইসলাম কিতে লিখছে, দেন দিজ অ্যাকাউন্টস মানে একাধিক অ্যাকাউন্ট কন্ট্রাডিক্ট উইথ হোয়াট ওয়াজ ন্যারেটেড অন দ্য অথরিটি অফ উম্মে হানি অ্যাজ ওয়েল। মানে উম্মে হানি থেকেই বর্ণিত আছে that she mentioned that the prophet sallallahu alaihi wasallam was taken on a night journey from the sacred mosque, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মিরাজ হয়েছে মসজিদুল হারাম থেকে। এবং এই জিনিসটা কিন্তু কোরআনের মধ্যেও আছে সূরা বনী ইসরাঈল একদম শুরুর আয়াতে, এবং এটা সহিহ হাদিসেও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মিরাজ হয়েছে, তিনি মসজিদুল হারামে ছিলেন সেখান থেকে। আচ্ছা, যেহেতু এই এবার একটু সেটা বর্ণনাটা বলবেন? সহিহ, আমি শেষ করি, কমপ্লিট করি। যেহেতু বর্ণনাটা সহিহ না, যেহেতু বর্ণনাটা বিশুদ্ধভাবে প্রমাণিত না, এবং বিশুদ্ধভাবে যে বর্ণিত আছে যে বর্ণনা অর্থাৎ কোরআনে আছে এবং সহিহ হাদিসে আছে যে ইসরা মিরাজ শুরু হয়েছে মসজিদুল হারাম থেকে, এর সাথে কন্ট্রাডিক্ট করে এবং এই জিনিসটা ইসলাম কিওয়েতেও আছে। কাজেই আচ্ছা, আমরা এবার এটাকে মিথ্যা এই হিসেবে পয়েন্টে ধরে নিই। আমরা দেখলাম বাটপার আসিফ মহিউদ্দিনের দাবি অনুযায়ী ইবনে কাসিরে উল্লেখিত সেই হাদিস যেখানে বলা হয়েছে মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে ছিলেন। এই হাদিসের একজন রাবী পালবি পরিত্যাজ্য হওয়ার কথা নিয়ে আসলেও তিনি অন্য কোনো রাবী থেকে এই বিষয়ে বর্ণনা পাওয়া যায় এ কথা নিয়ে এসেছেন এবং কিছু তাফসিরেও অনুরূপ বর্ণনা রয়েছে। বাটপার আসিফ হয়তো ভেবেছে ইবনে কাসির যেহেতু একই হাদিসের অন্য বর্ণনার কথা বলেছেন এবং কিছু তাফসির যেহেতু অনুরূপ বর্ণনা রয়েছে তাই এটি সহি হয়ে যাবে। কিন্তু মিনার ভাই রেফারেন্স সহ সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে এ বিষয়ে বর্ণিত সবকটি বর্ণনাই জয়ীব এবং সবকটি বর্ণনা কোরআন ও সহি হাদিসের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফলে এই বর্ণনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতএব বিষয়টি পরিষ্কার, মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ছিলেন মর্মে যে হাদিস নাস্তিকরা প্রচার করে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বর্ণনা ছাড়া আর কিছুই নয়। এবং বাটপার আসিফ মহিউদ্দিন নিজেও একথা স্বীকার করে নিয়েছেন। আপনি যে জিনিসটা বললেন যে সহি হিসেবে আপনি যে ১ম এ যেটা বলেছেন, সহি হিসেবে যদি প্রমাণিত না হয়, বিশুদ্ধভাবে যদি প্রমাণিত না হয়, তাহলে আপনার কাছে আপনি মনে করেন হাদিস শাস্ত্রে সেটা একটা মিথ্যা কথা। সেটা আমি পয়েন্ট করে রাখছি। আমি সেই জিনিসটা নিয়ে মানে আপনার ওই অংশটুকু কাট করে আমি রাখবো এবং সেটা আমাদের খুবই কাজে দিবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মুশফিক মিনার আপনি বলেছেন। এইজন্য আপনাকে ধন্যবাদ। এবার আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাই যে ওই জিনিসটাতে আমি আবার একটু ফেরত যাই যে এই যে আ আ
মিরাজের রাতের ঘটনা। এখানে আমরা একটু দেখি যে আবু বকর জাকারিয়া এখানে কি লিখেছিলেন আবার একটু পড়ি আমরা দেখি। আচ্ছা আ আসিফ সাহেব, আমি জাস্ট আপনাকে 30 সেকেন্ডের জন্য একটু ইন্টারাপ্ট করি, মানে আচ্ছা জাস্ট অল্প বলেন। ইন্টারাপ্ট। হ্যাঁ, হ্যাঁ সেটা বলুন। হচ্ছে, আপনি তো দাবি করছিলেন যে এই যে বর্ণনাটা অন্যত্র বর্ণিত আছে, এবং সেটা সহি, এরকমই তো আপনার মনে হয় দাবিটা ছিল। তা আপনি আমি কি সেটা থেকে সহি সরে নাকি আসছেন? জয়ীফ কিছুই বলি নাই আমি। আচ্ছা, এটা সহি যে নাকি সহি না অসহি, সেটা কি আপনি একমত? আপনি কি জয়ীফ, এখন একমত এটা যে সহি না, এটা এবং এটা সহি যে নাকি জয়ীফ নাকি দুর্বল নাকি সবল কোনো বক্তব্যই আমি দেই নাই। না, ঠিক আছে, ওকে। কিন্তু আমি জাস্ট আপনাকে ইন্টারাপ্ট করার জন্য সরি, জাস্ট মানে ক্লিয়ার হওয়ার জন্য, যে আমি তো আপনাকে প্রমাণ দেখালাম যে ওটা আসলে সহি না, এবং ওটা কন্ট্রাডিক্ট করতেছে সহির সাথে। তা আপনি কি আমার সাথে এখানে একমত হয়েছেন কিনা, যে এটা আসলেই সহি না, এটা আসলে জয়ীফ, এবং এটা আসলে সহির সাথে কন্ট্রাডিক্ট করতেছে? আপনি কি এই পয়েন্টের সাথে একমত? এই প্রশ্নের উত্তর আমি একদম শেষে দিব। যখন আমি সহি জিনিস বলতে আপনারা কি বোঝেন সেটা এক্সপ্লেইন করতে পারবো, তখন আমি এইটার অ্যান্সার দিতে পারবো। কারণ আপনারা একটা কাজ করেন, সহি বলতে বাংলাদেশের যারা মুসলিম তারা মনে করে সহি মানে হচ্ছে সত্য, আর হচ্ছে গিয়ে জয়ীফ মানে হচ্ছে মিথ্যা। এই জিনিসটা বাংলাদেশের অনেক মুসলমান মনে করে। যে জিনিসটা আমি মনে করি এটা একটা ভুল কথা, সেটা আমি পরে এক্সপ্লেইন করে আমি দেখাবো সেই জিনিসটা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ওই প্রশ্নের উত্তর আমি দিব, যদি আপনার সাথে আলোচনা হয় তাহলে ওটারও উত্তর দিব, পরে দিব। আগে এখানে একটু দেখি। আচ্ছা আহ, আসিফ সাহেব, আমরা আর 50 মিনিট আলোচনা করি, হ্যাঁ? আমার 2টার মধ্যে চলে যেতে হবে। আমরা আর যদি প্রয়োজনে আমরা আরো একদিন ইনশাল্লাহ আলোচনা করবো। আজকে আমরা আরো 50 মিনিট আলোচনা করি। আমি থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আপনার যদি চলে যেতে হয় তাহলে তো আবার পরে করতে হবে। ঠিক আছে, আমরা এখানে দেখি আবু বকর জাকারিয়া কি লিখেছেন। এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বায়তুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনাকে, যা দেয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কোরআন ও সুন্নাহর কোন কোন স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থেও ব্যবহৃত হয়েছে, যা কয়েক বর্গ মাইল এলাকাব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম। যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে। ইমামগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থাৎ বায়তুল্লাহর আঙিনা নয়, কারণ মেরাজে শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বায়তুল্লাহর আঙিনার বাইরে। অনুরূপ সূরা তওবার শুরুতে ৭ নং আয়াতে এই যে দেখেন, এখানে কিন্তু এই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে এই মসজিদুল হারাম বলতে কোন এলাকাটা বোঝাচ্ছে সেই জিনিসটা ডক্টর আবু বকর জাকারিয়া এখানে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। আমার মনে হয় যে এটার ফার্দার ব্যাখ্যা করার দরকার নেই। আমি পরের ইয়াটাও তো যাচ্ছি না। আমি একবারে চলে যাই, এই যে জিনিসগুলো আমি দেখালাম, তাফসিরে তাফসিরে মাঝারিতে আছে, তাফসিরে জালালাইনে এই জিনিসটা আছে, তাফসিরে এই মারিফুল কোরআনে এই জিনিসটা আছে, এর মুক্তাসার জাদুল মাআদে এই জিনিসটা আছে। সবাই তো মানে ইয়া লিখলো, মানে একটা জয়ীফ বর্ণনা, আপনার মতে একটা মিথ্যা কথা তারা সবাই লিখলো। আচ্ছা, মানে সিরাত গ্রন্থগুলোতেও এই জিনিসটা আছে। সিরাত গ্রন্থগুলো তেও যদি আমরা যাই, এরপরে আমি এই যে দেখেন, এটা হচ্ছে সবচেয়ে প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত। এটা হচ্ছে আমার খুবই মানে ফেভারিট একটা সিরাত গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে এই জিনিসটা আছে। আহ, এটাও আমি বাদ দিলাম। তাফসিরে মাঝারিতে আরেক জায়গাতে এই জিনিসটা আছে, সেই জিনিসটাও আমি বাদ দিলাম। এবং এইখানে যে জিনিসগুলো বর্ণনা আছে, এবং তাফসিরে ইবনে আব্বাস, যদিও এই তাফসিরে ইবনে আব্বাস গ্রন্থটাকে অথেন্টিক ধরা হয় না, কিন্তু তাফসিরে ইবনে আব্বাসে এই জিনিসটা আছে। আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এই জিনিসটা এখানেও আছে। এবার আমরা দেখি একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেটা সৌদি সরকার থেকে বিতরণ করা হয়। এটা হচ্ছে হজ, ওমরা ও জিয়ারত গাইড। এটা আপনি পাবেন একদম ইসলাম হাউসে গেলে, এটা বিনামূল্যে বিতরণ করা হয়। এটা সৌদি সরকার দ্বারা প্রকাশিত। এই গ্রন্থটার দেখেন গবেষকদের ভিতরে আছেন ডক্টর মনজুরে ইলাহি, এবং যারা যারা আছেন প্রত্যেকেই খুবই বিখ্যাত। আমি ওনাদের নাম জানি, ব্যক্তিগতভাবে চিনি না। ওনাদের বই থেকে আমি যদি এই জিনিসটা দেখি, দেখেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতের বেলা নিয়ে গেলেন, যার চারপাশ আমি করেছি বরকতময়। ইতিহাসবিদদের মতানুসারে রাসূলুল্লাহকে উম্মে হানির ঘরের এখান থেকে ইসরা ও মেরাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর তৎকালে কাবা শরীফের চারপাশের সামান্য এলাকা জুড়ে ছিল মসজিদুল হারাম। উম্মে হানির ঘর মসজিদুল হারাম থেকে ছিল দূরে। তা সত্ত্বেও ওই জায়গাকে মসজিদুল হারাম বলে উল্লেখ করা হয়েছে। ওয়াও! ফ্যান্টাস্টিক তো! আ এই জিনিসটা ডক্টর মনজুর ইলাহির মতো প্রখ্যাত আম আ মানে গবেষক এবং একজন এই বিষয়ের উপর একজন এক্সপার্ট, এই সমস্ত বিষয়ের উপরে একজন এক্সপার্ট, তিনি তার বইটাতে এরকমের একটা মিথ্যা কথা লিখলো। এখন মুশফিক মিয়া সাহেবকে আমার প্রশ্ন হচ্ছে যে, এই এতগুলা বর্ণনা আমি দেখালাম যেখানে এই বর্ণনাটা আছে উম্মে হানির ঘর থেকে। আ
আমিও যদি সেই একই বর্ণনাটা করি, সেটা সহিহ হাদিস নাকি জয়ীফ হাদিস নাকি জাল হাদিস সেগুলা উল্লেখ না করে আমিও যদি সেই বর্ণনাটা করি, তাহলে কি আমি বাটপার প্রমাণিত হলাম? আর আমি যদি বাটপার প্রমাণিত হই, তাহলে আমার সাথে সাথে কি ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মনজুর ইলাহি, মাওলানা শফি ওসমানী থেকে শুরু করে তাফসিরে মাঝারির লেখক, তা এই সমস্ত লেখকরা বাটপার প্রমাণিত হন কিনা সেটা হচ্ছে মুশফিক বিনের কাছে আচ্ছা আমার প্রশ্ন। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন আসিফ সাহেব, সেটা তো আমাদের দিকে যায়, মিনার ভাইয়ের সাথে তো এটা কানেক্টেড না। তো ওই ওই বিষয়ে যদি আলোচনা করতে চান মানে স্পেসিফিক ভাবে, তাহলে আমি ওটা কেন মিনার কেন সাহেবকে প্রশ্ন করেছে, উনি উত্তর দেখ ভাই, উনি উত্তর না দেন। না, মিনার সাহেবকে তো প্রশ্নটা করেছেন, কিন্তু মিনার সাহেব তো আর এই এলিগেশনটা আপনাকে দেয় না। এই এলিগেশনটা উনি উত্তর যারা দেখ, দেয়। উনি ওনার মুখ থেকে শুনি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসিফ সাহেব, আপনি বললেন যে শেখ আবু বকর জাকারিয়ার তাফসিরের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে যে মসজিদুল হারামের সীমানাটা আরো বিস্তৃত, এবং আরো কয়েকটা তাফসির আপনি দেখালেন। কিন্তু দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে, এই যে ব্যাখ্যাটা করা হয়, এই ব্যাখ্যাটা কিন্তু আসছে ওই বর্ণনাটা থেকে, যে বর্ণনাটার ভিতরে উল্লেখ আছে যে মেরাজের সূচনা হয়েছে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে। কিন্তু আমরা একেবারে বিস্তারিত তাহকিক থেকে আমরা দেখলাম যে এই বর্ণনাটা আসলে বিশুদ্ধ না। এটা আমি আমি এটা যথাযথভাবে প্রমাণ করে দিয়েছি। এখন আমাদের কথা হচ্ছে, এবং শায়েখ জাকারিয়া এবং আপনি যাদের তাফসীর দেখালেন তারাও এই কথাই বলেন, আমাদের সবার আগে দেখতে হবে কোনটা সহিহ বর্ণনা। হ্যাঁ, এখন আপনি দাবি করেছেন যে ওনারা কেন এটা নিয়ে আসছেন। ব্যাপার হচ্ছে, ওনারা এটা নিয়ে আসছেন দুর্বল বর্ণনা থেকে আসা একটা ব্যাখ্যার উপর ভিত্তি করে এটা এটা ওনারা নিয়ে আসছেন। এখন আমি এই ব্যাখ্যাটার সাথে একমত না, এটা হচ্ছে প্রথম কথা। আমি বর্ণনাটার সাথে এই ব্যাখ্যাটার সাথে দ্বিমত করি, এটা আমি আগেও বলেছি, আগে আমি লাইভের মধ্যে বলেছি, আবারও আমি সেটা বলছি। এই ব্যাখ্যাটার সাথে আমি একমত না, কারণ এটা জয়ীফ বর্ণনা থেকে। সেটা আমার ১ নম্বর পয়েন্ট। এখানে কিন্তু আমার পয়েন্ট শেষ না। পয়েন্ট আরো আছে, কাজে আমার মানে এখানে বলে না যে এটা নিয়ে ভিডিও বানাবো। আরো কথা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আজকের যে আলোচনাটা করেছি, আসিফ সাহেব হয়তো আমাদের আলোচনাটা পুরোটা ফলো করতে পারেননি। আমরা আলোচনায় আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। সে কথাটা হলো যে, প্রথমত মানে আমরা যে শুধুমাত্র উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মিরাজের রাতে ছিলেন, সেটা জয়ীফ, এটা মিথ্যা, এইটা বলে আমরা আমাদের আর্গুমেন্ট কিন্তু শেষ করে দেই না। আমাদের এটা আর্গুমেন্টের অর্ধেক। বাকি অর্ধেক কিন্তু আপনাকে এখনো আমি বলার সুযোগ পাইনি। সেটা হচ্ছে, আমরা সেটা যদি নিয়ে আমরা পরে করতাম তো ভাই, সেটা নিয়ে একটু পরে করি। আগে মানে এটা না 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 না, আপনার ওনাকে এটা শেষ করতে দিতে হবে আমাকে ভাই। একটু শেষ করতে দেন আসিফ সাহেব, না হলে তো এটা আর আমি শেষ করতে মানে এটা পুরো হবে না আরকি আমার কথাটা। সেটা হচ্ছে যে, আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মিরাজের আপনাকে কি রাতে, প্রশ্ন করেছিলাম, আপনি প্রশ্নের উত্তরটা অ্যাড্রেস করছেন না। আপনার মুশফিক, উনি প্রশ্নটা কি প্রশ্নের ছিল উত্তর যে তারা আমি তারা জিজ্ঞেস মিথ্যা করেছিলাম, লিখেছেন, মানে আমি না আপনি না জিজ্ঞেস না, শেষ আসিফ করেন। সাহেব একটু একটু, আমি প্রশ্নটা আপনি আবার তো একটু করি, প্রশ্নটা আবার না না একটু না, করি। উনি প্রশ্ন অনেকক্ষণ করবেন, তো প্রশ্ন উত্তর দিলেন করবেন। না, কিন্তু আমি তো উত্তর না না না, পাইলাম না। উনি অনেকক্ষণ উনি উত্তর দিলেন, উনি কিন্তু উনি আমি 1 উত্তর মিনিট পাইলাম 1.5 না। মিনিটও বলেননি আসিফ সাহেব, উনি 1.5 মিনিটও বলেননি। আমি আপনাকে বলি, আপনি একটা পূর্ণ আলোচনা করে শেষে একটা প্রশ্ন করেছেন, আপনারও উচিত তার আলোচনাটা শুনে আপনার প্রশ্নের উত্তরটা নেওয়া। ঠিক আছে? হ্যাঁ, তো এখানে আমাদের পয়েন্টের সেটা ছিল অর্ধেক। আমরা যেটাকে দুর্বল বলি, এটা আমাদের সম্পূর্ণ পয়েন্ট না। আমরা এটা বলি যে সেটা আসলে সহিভাবে প্রমাণিত না, সেটা সহিহ বর্ণনা কোরআনে যা আছে, সহিহ হাদিসে যা আছে এখানে তার আবার সাথে একটা পয়েন্ট আছে। আপনি তো এতক্ষণ বলছিলেন মিথ্যা, এখন বলছেন দুর্বল। আসিফ সাহেব, আমাকে একটু একটু শেষ যদি করতে ক্লিয়ার দেন। করেন, একবার না, মিথ্যা কেন নাকি মিথ্যা সেটা দুর্বল? তো ওনাকে শেষ করতে দিবেন তো। কেন মিথ্যা এটাই তো বলছেন একবার উনি। যদি বলেন, আপনার সাথে আপনি আগে শিওর হন আপনার যে এটা মিথ্যা নাকি দুর্বল। আচ্ছা, শুনেন, আপনি আচ্ছা শুনেন, মিনার ভাই, আমি একটু ক্লিয়ার করে দিই, এই জিনিসটা একটু ক্লিয়ার আমি করে তো দেই। ক্লিয়ার উনি করলাম সেটাকে আমরা কেন মিথ্যা বলি। আসিফ ভাই, আমি কেন সেটাকে মিথ্যা বলে আপনাকে ক্লিয়ার করে বলছি, এটা নিয়ে ট্রল মিথ্যা ভিডিও বললে তো বানান। আপনি বলবেন মিথ্যা, তাহলে আবার দুর্বল বলছেন কেন ভাই? হ্যাঁ, বুঝতেছি হ্যাঁ, না তো। সেটা মিথ্যা, কারণ হচ্ছে প্রথমত সেটা দুর্বল, দ্বিতীয়ত সেটা সহির সাথে কন্ট্রাডিক্ট করে, এই জন্য মিথ্যা। আমার এই বক্তব্যটা নিয়ে আপনি ট্রল ভিডিও বানান, আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলেছি আমার পূর্ণ বক্তব্যই। আপনি যদি খালি আমার একটা অংশ কেটে নিয়ে বলেন যে এটা নিয়ে ট্রল ভিডিও বানাবো, তাহলে তো হবে না। আপনার ট্রল ভিডিও জন্য আমি সুবিধা করে দিলাম, আবারও বলতেছি, সেটাকে আমরা বলি যে এই ঘটনাটা মিথ্যা, কারণ হচ্ছে প্রথমত সেটা জয়ীফ, দ্বিতীয়ত সেটা সহির সাথে কন্ট্রাডিক্ট করে, কাজে আমরা বলি যে এটা অবশ্যই মিথ্যা। ব্যাস, এটা হচ্ছে আমার পূর্ণ বক্তব্য। এবার আমি আসতেছি যে এইটা বলে আমরা আমাদের আর্গুমেন্ট শেষ করে দেই না, এটা আমাদের আর্গুমেন্টের অর্ধেক অংশ। আমরা এটাও বলি যে যদি বর্ণনাটাকে আমরা তর্কের খাতিরে সহিহ ধরে নিই, অর্থাৎ ওই ব্যাখ্যা যদি আমরা গ্রহণ করি যে মসজিদুল হারামের সীমা আরো বিস্তৃত, যদিও আপনাদের একজন সহযোদ্ধা হাফেজ এনাম, একটু আগে আমরা ওনার ভিডিও প্লে করেছি, উনি দাবি করেছেন যে না, উম্মে হানির বাড়ি আসলে হারামের সীমার বাইরে। হ্যাঁ, এটা দাবি করেছেন, এটা কেটে আমরা ট্রল ভিডিও বানাবো। আপনাদেরই সহযোদ্ধা দাবি করেছেন যে এটা আসলে তার বাইরে। তো যাই হোক, তো
তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ওই বর্ণনা আসলে সহিহ। তর্কের ক্ষেত্রে যদি ধরেও নেই, তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে যে সেই বর্ণনায় কি ঘুণাক্ষরে এই উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোনের সাথে কোনো রকমের অবৈধ কাজ করেছেন? উত্তর হচ্ছে না। সে বর্ণনা এরকম কোনো কিছুই নাই। সে বর্ণনা শুধু এটুকুই আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় গেছেন, সেখানে রাত্রে তিনি ইশার সালাত আদায় করছেন, ঘুমিয়ে গেছেন এবং তারপরে তিনি ইসরা মিরাজের সফরটা হয়েছে এবং তিনি সকালবেলা সেটা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার কাছে ব্যক্ত করেছেন যে এভাবে রাত্রে এই ইসরা মিরাজ ঘটেছে, সেটা তিনি বলেছেন। সেখানে এটুকুই আছে। কিন্তু এখানে ঘুণাক্ষরে এমন কোনো কথা নাই যে তিনি তার চাচাতো বোনের সাথে কোনো অশ্লীল কাজ করেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু যেটা এই মিনার সাহেব অশ্লীল কাজ করেছেন কি করেন নাই সেটা নিয়ে তো আমরা একটু পরে আলোচনা করব বলেছিলাম আপনাকে, সেটা তো পরের পার্টে হ্যাঁ, আসতেছে। এটা আমি এই আমি মুহূর্তে আগে আপনাকে একটা প্রশ্ন উত্থাপন করে আপনি করেছিলাম, আমি জবাব এখন দেন। পর্যন্ত উত্তর পেলাম না। যেই বর্ণনাটা ডক্টর আবু বকর জাকারিয়া দিয়েছেন, মনজুর ইলাহি দিয়েছেন, অনেকগুলা তাফসির গ্রন্থের ভিতরে আছে। সেই একই বর্ণনা যদি আমি দেই, আমি হইলাম বাটপার, জাকারিয়া হইল ভদ্রলোক, আপনি কেন আপনার গুরু নাই। বাটপার সেটার ব্যাখ্যা চাচ্ছেন তো? মানে সেটার ব্যাখ্যা এই চাচ্ছেন? বর্ণনাটার দেওয়ার কারণে আমি কি বাটপার প্রমাণিত না, হই নাকি হই না? আপনাকে তো উল্লেখ করার জন্য বাটপার কেউ বলে না আসিফ সাহেব। আপনাকে আমি যদি বাটপার এই বর্ণনাটা মানে উপস্থাপন করি এই উম্মে হানির ঘটনার ভেতরে, এই না, বর্ণনাটা উপস্থাপন দেওয়ার করার জন্য কারণে কি আমি আপনাকে কেন এই বাটপার লাইভ বলে এটা উত্তর চাচ্ছেন তো? আপনাদের এই লাইভ আমি কয়েকটা লাইভ শুনেছি যে এই বর্ণনাটা ইবনে কাসিরের তাফসিরটা দেওয়ার কারণে আপনি বলেছেন, আপনাদের ভিতরে অনেকেই বলেছে যে এই যে দেখ আসিফ কত বাটপার, দেখ আসিফ কত না, বাটপার। আপনাকে হ্যাঁ? কেন এই বাটপার বলে বর্ণনা উত্তরটা আচ্ছা, দেই? যে বলে একই তার এই তার কাছ বর্ণনা থেকে উত্তরটা এই নেবেন না, বর্ণনা আপনি মিনার ভাইয়ের কাছে কেন আমি চাচ্ছেন উত্তরটা সেটা দেই। জিজ্ঞেস আচ্ছা করতেছি। ঠিক আছে, একটু উত্তরটা এখন দেই। কথাটা শেষ করতে দেন। যেই বর্ণনা জাকারিয়া সাহেব দিয়েছেন, মনজুর ইলাহি সাহেব দিয়েছেন, মুফতি শফি ওসমানী দিয়েছেন, তাফসিরে মাঝারিতে আছে, ইবনে কাসিরের ভিতরে আছে, অসংখ্য বর্ণনাতে যেইটা আছে, সেই একই বর্ণনা আমি দিয়া বাটপার হইলাম আর জাকারিয়া হয়ে গেল আপনার গুরু। এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন যে জাকারিয়াও কি তাহলে বাটপার? আচ্ছা, আপনার কথা শেষ, আমি কি এখন বলবো? হ্যাঁ, উত্তর দেন। এই উত্তরটা দিয়েন, অন্য কিছু বললেন না আপাতত। আপনাকে বাটপার বলা হয় কারণ আপনি যে স্রেফ উল্লেখ করেন সেই জন্যই আপনাকে কেউ বাটপার বলে না। আপনাকে বাটপার বলা হয় যে সেই জয়ীফ হাদিসের মধ্যেও যেই কথাটা নাই। প্রথমত আপনি জয়ীফ হাদিস উল্লেখ করেন কারণ আপনি নিজে অন্যত্র বলেন যে এইটা তো সহিহ না, এটা তো জয়ীফ। আমাদের কাছে ভিডিও আছে, আপনি চাইলে আমরা দেখাতে পারি। আচ্ছা, আমি কি ওইখানে কি আপনি সহিহ কেন বা জয়ীফ বাটপার এগুলা কিছু লিখেছি? না, আমি আপনাকে কি কেন ওইখানে আমরা সহিহ বাটপার বলি আমি আমাকে কি উত্তরটা জয়ীফ হাদিসকে সহিহ হিসেবে বর্ণনা করেছি? আরে আমাকে পয়েন্টটা শেষ করতে দেন। আপনি তো উত্তর চাচ্ছেন যে আপনাকে কেন আমরা বাটপার বলি। সেটা না, উত্তরটা এই ঘটনায় এই জিনিসটা উপস্থাপন করাতে কি আমি বাটপার হই কি হই না? আপনি আপনি কেন আপনি আচ্ছা, অন্য কোনো কারণে মিনার যদি ভাই, আপনি বলেন, আচ্ছা অন্য আমি কোনো কারণে যদি আপনি বলেন আমাকে আচ্ছা বাটপার, সেটা আচ্ছা ভিন্ন প্রসঙ্গ। আচ্ছা মাহবুব ভাই, আমি এই তো কোনো আমি আপনাকে আচ্ছা স্পেসিফিক আচ্ছা জিজ্ঞেস একটু করছি কথা যে বলতে আমি তো দিতে কোনো হবে তো। পয়েন্ট বর্ণনাটা আসিফ সাহেব, দেওয়ার আপনি কারণে কি বাটপার না প্রমাণিত হয় নাকি? তাহলে আচ্ছা, এই সেটা বলতে বর্ণনাটা দেন, জাকারিয়া বাটপার সেটা তো ওনাকে প্রমাণিত বলতে হয়। দিবেন, সেটা ওনাকে বলতে দেন। মাহবুব ভাই, আপনি আমি তো কিন্তু অন্য কোনো প্রসঙ্গ আনতেছেন। অন্য তুমি প্রসঙ্গে ওইটা আনতেছি করছো না। এই জন্য তোমাকে বাটপার বলি। এইটা না তো না না অন্য না, প্রসঙ্গ। শুধুমাত্র আপনি যে বর্ণনা করার জন্য বাটপার, এটা তাহলে প্রমাণ দিতে হবে তো মিনার ভাই। দাঁড়ান আসিফ মহিউদ্দিন, আমি বলি আপনি যদি প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞেস করেছি শেখ মাহবুব, আমার কথাটা একটু, প্রশ্নটা একটু ভালো করে শুনে তারপর উত্তরটা দেন। এই হুম। বর্ণনাটা উপস্থাপন করার কারণে কি আমি বাটপার প্রমাণ হই নাকি না, হই না? শুধুমাত্র উপস্থাপন করার কারণে তো আপনাকে বাটপার বলেনি, সেটা মিনার ভাই ক্লিয়ার করেছেন। এটা বলেই দেন, তাহলে এটা আপনাকে বলে কেন দেন যে এটা উপস্থাপন আপনাকে করার কারণে কেউ আমার বাটপার প্রমাণ হয় আচ্ছা না। মাহবুব এটা ভাই, শুধুমাত্র উপস্থাপন করার ক্ষেত্রে আপনাকে কেউ বাটপার বলেনি এটা তো। উপস্থাপন করার কারণে আসিফ বাটপার প্রমাণ হইলে জাকারিয়াও বাটপার প্রমাণ হয়ে যায়। আচ্ছা সেটা মাহবুব আপনারা ভাই, বলেন আমি পরিষ্কার। কিন্তু কোনো পয়েন্ট কমপ্লিট করার সুযোগ পাচ্ছি না মাহবুব ভাই। আচ্ছা, আমি আপনি কিন্তু আপনি আপনি একটা আপনার লাইনে পয়েন্টটা শেষ করতে দিয়ে তারপরে ওনাকে ইন্টারাপ্ট করবেন। আমি কিন্তু আপনি উত্তরটা চাচ্ছেন তো, উত্তরটা উনি 1 মিনিট 1.5 মিনিট যতক্ষণে দেয় একটু শুনে তারপর আপনি বলেন যে আপনি পেয়েছেন কি পাননি, সেটা আমার বলবেন, ঠিক প্রিসাইজলি আছে? যে কোশ্চেনটা করেছি সেটার উত্তরটা শুধু দেন। জি অন্য কোনো মিনার ভাই, কারণে যদি আপনি বলতে চান যে আচ্ছা, ভাই আমি দেখেন অমুক আপনার কাজের কারণে আপনাকে বাটপার বলা হয়, সেটা আচ্ছা আমি ঠিক আছে বলতে চাচ্ছি না। আচ্ছা ওকে, আমি আবার আপনার প্রশ্নটা আবার মিনার ভাইকে করছি। মিনার ভাই, আসিফ মহিউদ্দিনকে শুধুমাত্র এই বর্ণনাটা বর্ণনা করার জন্য কি আপনি তাকে বাটপার বলেছেন কখনো? অবশ্যই না, শুধুমাত্র বর্ণনার জন্য তো আমি তাকে বাটপার বলি না। তাকে Yes, বাটপার clear. বলছি, এর পেছনে তো কারণ আছে, তার তো জি বিশাল কারণ আছে। সেটাই ঠিক আছে। জি আমিও আপনাকে বাটপার বলি, আমিও আপনাকে প্রমাণ করব যে আপনি যে কত বড় বাটপার সেটা আমিও প্রমাণ করব। আপনি যে কত বড় মিথ্যুক আমরা কেন সেটাও আমি আপনাকে প্রমাণ বাটপার না, করব। বলি?
মিথ্যুক এবং বাটপার সেটা আমি আপনারা প্রমাণ আমাকে অনেক করব। কিছুই বলেন, না না it does not অবশ্যই হ্যাঁ, অবশ্যই সেটা না আমি প্রমাণ করব আমার লাইভে। আমি আপনাকে আরো হাজার হাজার মানুষের না সামনে না না আপনি আপনাকে আপনার আবারও লাইভে প্রমাণ অনেক কিছুই করেন, না আপনি আপনার অসংখ্যবার লাইভে প্রমাণ অনেক করব। প্রতারণামূলক আচ্ছা আচ্ছা চ্যানেল করেন। মিনার ভাই আসিফ মহিউদ্দিন একটু 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 মাহবুব ভাই, একটু আমি একটু কিন্তু একটু মিনার এখানে ভাই একটু একটু একটা মুশফিক পয়েন্ট মিনার সাহেব, বের আপনি করতে যে পারি কত না। বড় বাটপারি করেন সেগুলো একটু আমি আসিফ একদম ধরে মহিউদ্দিন ধরে প্লিজ প্রমাণ করব। একটু আমি আপনাকে হ্যাঁ আপনি একটু চুপ থাকেন মিনার ভাই। এখন আমরা সামনের দিকে আগাবো, যে সেকেন্ড পার্টটা ঠিক আছে। আপনি তো ক্লিয়ার করে দিলেন আসিফ না না, মহিউদ্দিন আমি প্রশ্ন। আমি আমি তো উত্তর আমি কমপ্লিট আমি করি, শেষ করি, 1 মিনিট আমি বলতে আমি পারিনি। আমি আপনার উত্তরটা দর্শকদের উদ্দেশ্যে আবারও একটু ক্লিয়ার করে দিই যে মুশফিক মিনার কখনোই আসিফ মহিউদ্দিনকে শুধুমাত্র এই হাদিসটা বর্ণনা করার জন্য বাটপার বলেনি। জি কিন্তু কেন আপনারা বলছি সেকেন্ড সেটা পার্টে তো যেতে আমি যান। কমপ্লিট করব মাহবুব ভাই, সেটা না তো সেটা তো আমি যাবেন পরের পার্টটা যান, আপনারা যান, আলোচনা যান, আমি সেটাই চাচ্ছি। জি আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করি, যেখান থেকে বলছিলাম সেখান থেকে আমি কন্টিনিউ করি। আমাকে আসিফ সাহেব আপনি প্লিজ ইন্টারাপ্ট করেন না, আপনাকে আপনার উত্তরটা আমাকে দিতে দেন। আপনি তো আমার কথার আমি 1 মিনিটও কথা বলতে পারি না তার ভিতরে, এভাবে তো হবে না, আমাকে তো শুনতে হবে। আপনি যখন শাইখ জাকারিয়ার রেফারেন্স দেখাইছেন আমি কিন্তু একটা কথাও বলি নাই, আমি তখন চুপচাপ আপনার কথাগুলো আমি শুনছি। আপনাকে আপনাকে তো প্রতিপক্ষ যখন কথা বলে আপনাকে তো তার পয়েন্টটা শুনতে হবে, নাহলে তো হবে না। আপনি যদি একটা লাইভে আলোচনা করতে আসেন এই মেন্টালিটি নিয়ে, আইসকে আমি আমি ম্যাটেরিয়াল লইয়া যাবো, এরকম যদি একটা চিন্তা করে আসেন যে এটা দিয়ে ওরে বাটপার বলবো, এটা দিয়ে ওরে নিয়ে মিম বানাবো, তাহলে তো এটা হবে না। আপনারা যদি এরকম মেন্টালিটি নিয়ে আসেন তাহলে তো আসলে আলোচনা হবে না। আপনি একটা প্রশ্ন করেছেন আপনাকে আমরা কি বলি, এটা নিয়ে আজকে আলোচনার বিষয় ছিল না। আজকে আমরা ইসা মিরাজের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আপনি এই ইস্যুটা নিয়ে আসলেন। যেহেতু আপনাকে আমরা এই জন্য বাটপার বলি, এই জন্য না যে আপনি স্রেফ জয়ীব বর্ণনা উল্লেখ করেন সেজন্য না, আমরা আপনাকে বাটপার এই জন্য বলি, প্রথমত আপনি নিজেই জয়ীব বর্ণনা থাকলে সেটার বিপক্ষে আপনি অনেক কথা বলেন, আমাদের কাছে ভিডিও আছে যে এটা তো সহি না, ওয়েট এটা ওয়েট গ্রহণ ওয়েট করা ওয়েট যাবে ওয়েট না, এখানে এখানে এটা এখানে আপনি থামাতে বলেন। হচ্ছে, এখানে থামাতে হচ্ছে ভাই, এখানে থামাতে হচ্ছে। আপনারা যে ভিডিওটা প্লে করেন মুশফিক মিনার সাহেব, আপনারা যে ভিডিওটা প্লে করেন সেইখানে যে ব্যক্তির সাথে আমার কথা হচ্ছিল তিনি আমার সাথে লাইভে যুক্ত হয়ে শুরুতেই আমাকে বলে দিয়েছিলেন তিনি আগে হানাফি ছিলেন, পরে তিনি সহি আকিদার একজন মানুষ হয়েছেন, তিনি শুধুমাত্র সহি হাদিসকে একসেপ্ট করেন। এরপরে তিনি এটা আলোচনার প্রমাণ দেন জন্য ভাই, কথার এটা মাঝখানে প্রমাণ ভাই দিতে হবে। কথার না 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 মাঝখানে না ফেলেন না কথা। আমি আমি প্রমাণ আমি দিব, আমি আমি হ্যাঁ প্রমাণ অবশ্যই দিব, প্রমাণ দিতে হবে, এখন আমি প্রমাণ প্রমাণ দিতে দিব। হবে। আমি ওই লোককে চিনি, আচ্ছা, আমি আপনি ওই আমার লোককে কথার চিনি। মাঝে আপনার তো মডারেশনের কথা, আপনি এখানে আরেকজন মডারেশনের জন্যই তো, বিতার্কিকের মতো কথা বলতেছেন কেন? আপনি তো আমি তো বিতার্কিক না, বিতার্কিকের মতো না। আপনি মডারেশন করেন, টাইম দেখেন, আপনার তো আর কোনো কথার দরকার নেই। না না শুনেন আপনি যে লোকের আপনার কথা তো এই বলতেছেন বিষয়ে আপনি আর তো কোনো এটা বিষয়ে এটা তো মিথ্যা কথা বলতেছেন আপনি আপনার না, সাথে আমি তর্কই করতেছি না, আপনার সাথে তো আমি কোনো কথাই কিন্তু বলতেছি না। ওই আপনি কথাটা তো শুধুমাত্র মিথ্যা। moderation করেন। আপনি হ্যাঁ শুধুমাত্র মডারেশন করলে আসিফ সাহেব, আপনি শুধুমাত্র আসিফ সাহেব, মডারেশন আমি করেন। প্রমাণ চাচ্ছি। আচ্ছা আমি বলতেছি আমাকে প্রমাণ দেন, আমাকে তো আমি বলছেন প্রমাণ আপনি, দিব, আমি আমি প্রমাণ দিব, হ্যাঁ, একটু প্রমাণ দেন। ধৈর্য ধরেন, আমি প্রমাণ দিব। ওই ব্যক্তি শুরুতেই এসে আমাকে বলেছিলেন যে উনি একজন সহি আকিদার মানুষ, উনি শুধুমাত্র সহি আকিদাকে ফলো করেন, উনি আগে হানাফি ছিলেন। আমি আমার মানে ইউটিউবে ভিডিও আছে, আমাকে বের করতে একটু সময় লাগবে, আমি বের করে দেখাবো আপনাকে, কোনো সমস্যা নেই, আজকেই দেখাবো, অসুবিধা নেই। আপনি যদি থাকেন আমি হ্যাঁ, আজকেই আজকে যদি সেই দেখেন তাহলে অংশটুকু ভালো হয়। হুম। একটু আমার তো খুঁজতে হবে ভাই, ওই জায়গায় কোন জায়গাটাতে বলেছে সেটা তো বড় ভিডিও, সেখানে তো আমার খুঁজে বের করতে হবে, আমি বের করে দেখাবো, অসুবিধা নেই। আমি আপনাকে বলতেছি তো যে সেই ব্যক্তি বলেছিলেন তিনি একজন সহি আকিদার মানুষ, এই কারণে উনি যখন একটা জয়ীফ হাদিসের বর্ণনা দিচ্ছিলেন আমি ওনাকে বলেছিলাম যে এইটা তো জয়ীফ হাদিস। এইটার কারণ ছিল এইটা যে উনি শুরুতেই এসে বলেছিলেন উনি একজন সহি আকিদার মানুষ, কিন্তু তার জয়ীফ হাদিসের বর্ণনা যে আমি একসেপ্ট করব না, আমি যে জয়ীফ হাদিসটাকে মিথ্যা কথা বলেছি এইরকম তো আমি বলি নাই, আমি আচ্ছা ওনাকে ঠিক আছে, উল্লেখ করে আপনি দিয়েছি। প্রমাণ দেন, আপনার পয়েন্ট ক্লিয়ার আসিফ সাহেব, প্রমাণ দেন। ওকে ওকে, আপনার পয়েন্টটা ক্লিয়ার। এবার এবার আমি তো একটা উত্তর এবার দিচ্ছিলাম, ওইটা কমপ্লিট করি। আসিফ সাহেব আমি এটা কমপ্লিট করি, আপনার পয়েন্টটা ক্লিয়ার, আমি এ- কমপ্লিট করি আপনার উত্তরটা। কিন্তু কিন্তু এখানে তো দেখা যাচ্ছে শেখ মাহবুব সাহেব আপনার পক্ষ হয়ে আমার সাথে তো উনি মডারেশন করতে বসছিলেন, উনি আপনার পক্ষ হয়ে কোমর বেঁধে আবার সাথে নেমে গেছেন, এটা না কেমন কিন্তু কথা হলো? শুধু আপনি তো মডারেশনের আমাকে বারবার কথা ইন্টারাপ্ট ছিল। করছেন, সেখানে তো উনি থামান নাই। আমার কাছে তো মনে হয়েছে মাহবুব ভাই আপনার পক্ষ হয়ে কাজ ও করতেছে, মাহবুব আমার সাহেব কাছে আপনার মনে হচ্ছে, ভাই আপনারা এত বাটপার কিভাবে হন এই জিনিসটা না আমি বুঝি না। হ্যাঁ মানে আপনার কাছে মনে হচ্ছে পট করে একটা মিথ্যা কথা বলে দিলেন, আপনার কি লজ্জা লাগলো না এই কথা বলতে? আচ্ছা আসিফ মহিউদ্দিন, আপনার কি লজ্জা শরম কিছু আছে? আপনার কি বিন্দু, এই যে আরেকজনকে ঢুকায় ফেলছেন, আচ্ছা দেখেন আচ্ছা আরেকজনকে আচ্ছা ঢুকায় আচ্ছা ফেলছেন। একটু দাঁড়ান। এই তো না হাগা শান্ত, ভাই, এই তো না আগা শান্ত, আপনি আচ্ছা এই তো না হাগাইতে শান্ত শান্ত, ভাই, এই তো না হাগাইতে শান্ত, তুই বেরো এখান আসিফ থেকে, মহিউদ্দিন কেন শান্ত বাটপার এটা তুই একটু বেরো এখান clear থেকে, করেন। কানে ধরে আচ্ছা তুই আচ্ছা বের করে দিবো, আচ্ছা, শান্ত ভাই বের করে আপনি যান, কানে ধরে আপনি বের প্লিজ করে যান, দিবো। শান্ত শান্ত ভাই তুই আপনি প্লিজ ঢুকছিস যান, খায়, শান্ত ভাই আপনি বান্দর প্লিজ যান, কোথাকার, আপনি তো বান্দর ছিলেন না। কোথাকার, তুই ঢুকছিস খায় শান্ত, আপনি তুই ওখানে ঢুকছিস আচ্ছা খায়। আপনি এখানে তুই তো করে করবেন।
এরকম হলে তো হবে না, এরকম হলে তো ও শর্ত লঙ্ঘন করে ফেলছে। সে শর্ত লঙ্ঘন করছে, এখন কি আর আলোচনা হবে, কন্টিনিউ হবে? না না না, ও আর আসবে নাকি? ওর এখানে জায়গা আছে? এখানে কন্ডিশন ছিল কি, কেউ কারে গালি দিতে পারবে না, এবং সে এতটাই অসভ্য, সে রাসূলকে গালি দিবে না, প্রথমে স্বীকারোক্তি দিয়ে গেছে, প্রথমে স্বীকারোক্তি দিয়ে এরপরে সে আবার বলতেছে আমি অন্যদেরকে গালি দিলে সমস্যা হবে কিনা, এটা এই কথা বলছে না? তখন মাহবুব ভাই কি তারা বলছিল যে আপনি অন্যদেরকে গালি দিতে পারবেন? বলে নাই তো ভাই। মাহবুব ভাই তারা বলছে এটা তো একটা ডিবেটের একটা বেসিক রুলস, এটা তো কাউকে বলে দিতে হয় না যে আপনি কারো গালি দিবেন না। তো সে আগে গালি দিছে ভাই, মিনার ভাইকে বাটপার বলছে, মিথ্যাবাদী বলছে। আমি ধরতাম শান্ত ভাই, আপনি একটু যদি শান্ত থাকতেন আমি এটা তাকে ধরতাম। সে দর্শকদের কাছে সে না ভাই, আমার কাছে তো মনে হচ্ছে এটা আপনি আজকে প্রতিদিন স্ট্রিমে কি কথা বলতেছেন, আমাদের স্ট্রিমে না। হ্যাঁ এইটা ভাই দর্শকরা দেখতেছে ভাই, আলোচনা ভাই মানে গালাগালি করতেছে, কোনোভাবে রেফারেন্স দেখে দিচ্ছে না ভাই, আপনি মিথ্যাবাদী গালাগালি, এগুলো কি আলোচনার কন্ডিশনে ছিল, সত্যতে ছিল এগুলা? না অবশ্যই না, সে শর্ত ভাঙতেছিল এবং সে হারতেছিল, সে এভাবে হারতেছিল, সে সেভাবে পরাজিত হইতেছিল। আমি তাকে আরো কয়েকটা পয়েন্টে সে যে সুস্পষ্ট কিভাবে সে ভুলভাল বলে, কিভাবে ভুলভাল আর্গুমেন্ট দেয়, আমি এটা দেখাইতাম। আমার কাছে প্রচুর আসলে রেফারেন্স ছিল। সেই এখানে দেখা যাচ্ছে তাকে কোথায় বাটপার বলেছে, এসব ফালতু পয়েন্ট নিয়ে এসে একটা আরেক দিকে ঘোরানোর চেষ্টা করছে। এটা তো সবাই দেখছে। ইসা মিরাজ নিয়ে তাদের পয়েন্ট নিয়ে আমার আসলে অনেক আমি জিনিসপত্র নিয়ে বসেছিলাম। হোয়াটএভার, যতটুকু দেখছে, যদি কারো বুদ্ধি থাকে বুঝবে যে আসলে এখানে কারা উগ্র, কারা অভদ্র আর কারা আসলে ভদ্র, এটা বুঝবে। আর কাদের আমি একটা কথা বলি, এখানে দেখেন, এই যে আরো দুজন নাস্তিক আমি যুক্ত করলাম, দেখি আপনি আপনি একা কথা বলবেন, টাইম ফিক্স করে, তিনজন নাস্তিক একসাথে কথা বলবে, সে আসুক ভাই, টাইম ফিক্স করে ভাই, এখন আর কোনো ইন্টারেক্টিভ আলোচনা হবে না। হ্যাঁ, এরপরে কেউ যুক্ত হলে এরকম নিয়ম থাকবে যে কেউ কারো কথার মধ্যে ইন্টারাপ্ট করবে না। আমি আসলে মনে করছিলাম যে একটা ভালো আলোচনা হবে, কিন্তু আমার আসলে ভুল ছিল। মাহবুব ভাই যেটা বলছিলেন ওইটা আসলে ঠিক, এরকম একটা কন্ডিশন ঠিক করা উচিত ছিল। এখন আমি আসিফকে কিন্তু থামাই নাই, সে যখন বলতেছিল শেখ জাকারিয়া তাফসিরে এইটা আছে, শেখ মানজুরি আলাহির এই বইতে এটা আছে, আমি কিন্তু চুপচাপ তাকে পুরো বলতে দিছি, কারণ এটা আলোচনা করার পর আমি কথাটা স্পষ্ট ভাবেই বললাম যে আপনি এতক্ষণ আনইন্টারাপ্ট আপনি আলোচনা করেছেন, আপনি আপনার রেফারেন্স গুলো দেখিয়েছেন, এখন মিনার ভাই আলোচনা করবে, আপনি তাকে কোনো ইন্টারাপ্ট করবেন না। সে বললো যে না, জেনুইন ইয়ে করলে এটা করতে হবে, আপনিও সেখানে সাই দিলেন। তা আমি তো আর এখানে আপনার যখন মিয়া বিবি রাজি, আমি সে এইরকম, যাই হোক, এরপর থেকে আলোচনা করলে এরকম ইয়া থাকবে, কন্ডিশন থাকবে, কেউ কারো ইন্টারাপ্ট করবে না। আচ্ছা মিনার ভাই, আমি চেষ্টা করছি রেফারেন্স দিয়ে কথা বলার। এখন এরকম যদি হয়, কেউ যদি আলোচনার মধ্যে এরকম গালি দেয়, তারপর মিনার ভাই আমি প্রসঙ্গটা কিন্তু আমি করার চেষ্টা করেছি যে আপনাকে কি কারণে বাটপার বলা হয় স্পেসিফিক ভাবে, আপনি সেটা যদি আলোচনা করতে চান, কারা কারা বাটপার বলে, কেন বাটপার বলে, সেটা একদম পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা দেওয়া হবে। আপনি সেটা করতে চান কিনা? তো আমি তো মাহবুবে সেটি উত্তর দিচ্ছিলাম না, আমি কমপ্লিট করতে পারছিলাম না। আমি মিনার ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনাকে কথা বলার অনুমতি দেওয়া হয়নি, আল্লামা জাস্টিস অফিসিয়াল, আপনাকে কথা বলার অনুমতি দেওয়া হয়নি এখনো। সত্যের সন্ধানী ভাই, ডিবেটের মাঝখানে ধরেন আপনি কোনো একটা টপিকে ডিবেট করতেছেন, এর মাঝখানে আপনি ধরেন আপনি নিজের মতো করে আপনি একটা সুযোগ পেলেন, ধরেন আপনার উচিত আপনার প্রতিপক্ষকে ওইভাবে সুযোগটা দেয়া, এটা হচ্ছে আপনার ভদ্রতা, ন্যূনতম ভদ্রতা। আপনি দেখেন যখন থেকে আলোচনাটা শুরু হলো, একদম আপনি শুরু থেকে দেখেন, আমি প্রথমে টাইম বেঁধে দিতে চাইলাম, টাইম দুজনেই এখানে ডিসএগ্রি করলো, আমি মেনে নিলাম, সমস্যা নেই, দুজন যেহেতু ডিসএগ্রি করেছে এখানে তো আমার কিছু করার নেই। তারপর যখন আবার আমি বললাম যে যেহেতু আপনি এই টার্মে আপনি নন ইন্টারাপ্ট আলোচনা করেছেন, এবার মিনার ভাই নন ইন্টারাপ্ট আলোচনা করবে, আপনি কোনো ধরনের ইন্টারাপ্ট করবেন না। সেখানে সে আপত্তি তুললো, সেই আপত্তির জবাবে মিনার ভাই আসলে কোনো সায় দিল না, মিনার ভাই এটা অ্যাকসেপ্ট করে নিছে। তারপরে না, শুনেন, তারপরে এখন মিনার ভাই অ্যাকসেপ্ট করে নিছেন কেন? কারণ হলো অবশ্যই মিনার ভাইয়ের কোনো একটা পয়েন্ট থাকতে পারে, যে পয়েন্টটা হয়তো বা সে ভুল। মিনার ভাই কিন্তু এখানে মানে তিনি কিন্তু একটা ভদ্রতা করে তিনি করছেন যে হ্যাঁ হয়তোবা এখন সে যেহেতু হঠাৎ করে লাইভে চলে আসছে কোনো প্রস্তুতি ছাড়া, হয়তোবা কোনো একটা এমন পয়েন্ট থাকতে পারে যেটা হয়তোবা ভুলে যাবে, এই জন্য হয়তোবা তিনি এটার অনুমতি দিয়েছেন। এর জন্য আপনি কি বারবার ধরেন আপনি একটা প্রশ্ন করেছেন, পুরা একটা ধরেন দিয়ে বর্ণনা করে অনেক কিছু একটা লেকচার দিয়ে, তারপর আপনি শেষে একটা প্রশ্ন করলেন, তারপর মিনার ভাই 1 মিনিটও যেতে পারলো না, 1 মিনিটও গেছে কিনা আমার সন্দেহ আছে। আপনি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আজব না। আমি তো ব্যাগে ছিলাম ভাই, আমি যতটুকু শুনলাম আর কি। তো না অ্যাকচুয়ালি
ওই ব্যক্তি আক্রমণ করলে পরে জিনিসগুলি ভালো হয় না। আমরা একাডেমিক ডিসকাশনে আমরা ওই আমাদের উচিত যে আপনি আপনি সত্যের সন্ধানী ভাই, আপনি জিনিসটা খেয়াল করেন, আমি কি আসিফ মহিউদ্দিনকে একবারও মিউট করেছি? আমি জানি আচ্ছা, না ভাই, আপনাদের হাতে সত্যি সন্ধানী কন্ট্রোল। ভাই, আপনার এটা প্রশ্ন করি, এই ব্যক্তি বলুন। আক্রমণটা শুরুতে কি করছিল একটু বলুন তো, আপনি তো শুনছেন নাকি? না, প্রথম দিকে আমি দেখলাম যে উনি বলছেন ওনাকে বাটপার বলা হয়েছে কোন এই কারণে, যে এই হাদিসের কারণে বলা হয়েছে। উনি একটা প্রশ্ন ছুড়ে দেন, ওনাকে এই হাদিসের কারণে বাটপার বলা হয় না, উনি প্রশ্ন করছে এই হাদিসটা দেখানোর কারণে যদি উনি বাটপার হয়, হ্যাঁ তাহলে কি যে আলেমরা এই হাদিসটা লিখছে তারাও কি বাটপার কিনা? এটার উত্তরটা হ্যাঁ মুশফিক সেটাই। মিনার ভাই যখন দিতে যাচ্ছিলেন, এটার উত্তরটা যখন মুশফিক মিনার ভাই দিতে যাচ্ছিলেন, সে কি মুশফিক মিনার ভাইকে উত্তরটা দিতে শেষ করতে দিচ্ছিল? না, আমি দেখলাম যে মিনার ভাই অন্য প্রশ্নের উত্তর দিচ্ছেন। উনি বলছেন যে এই হাদিসটা সহি না, বা এই ধরনের একটা ব্যাখ্যা। না না, মিনার ভাই কি বলেছে আমি সেটা বলে দিই, শান্ত ভাই একটু। মিনার আমার মনে আছে, মিনার ভাই শুরু করেছে এইভাবে যে আমরা এই কারণে আপনাকে বাটপার বলি না, আমরা বাটপার কেন বলি, তখন এই কেন দিয়ে তিনি শুরু করেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, এটা বলতেন যে আপনার না এই তো তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। আমি কিন্তু পরবর্তীতে একদম দুজনকে থামায়া এই মিনার ভাইকে এইভাবে প্রশ্নও করেছি। শুনেন আপনি আলোচনা শুনে দেখেন আমি বিন্দু মাত্র ইনজাস্টিস করছি কিনা। আমার প্রতিপক্ষ, উনি আমারও প্রতিপক্ষ, আমি যদিও মডারেটর, উনি আমারও প্রতিপক্ষ, ওর প্রতি আমি বিন্দু মাত্র ইনজাস্টিস করছি কিনা আপনি ওই ভিডিওটা দেখেন। আর মিনার ভাইকে আমি স্পেসিফিক ভাবে ওইভাবে প্রশ্ন করছি যে মিনার ভাই এই হাদিস বর্ণনা, শুধুমাত্র এই হাদিস বর্ণনা করার জন্য আসিফ মহিউদ্দিনকে কি আপনি বাটপার বলেছেন? মিনার ভাই সরাসরি বলেছেন না। তারপরে ওর উত্তর পাওয়া হয়নি কিভাবে? আচ্ছা, দেখেন এই যে একটু তাহলে এই যে প্রথমে মানে এই যে মিনার ভাই আর মাহবুব ভাইকে মিথ্যাবাদী বাটপার কে বলছিল? আচ্ছা, আপনি মানে প্রথমে তো উনি বলছিলেন যে মিনার ভাই বাটপার বলে না, উনি বলছে যে ওনাকে যদি বাটপার হয়, হ্যাঁ, তাহলে এই জাকারিয়া সাহেবও বাটপার, এটাই বলছিলেন। এটা তো আলোচনার বিষয় ছিল। পরবর্তীতে মিনার ভাইকে যে আপনি তো একটা মিথ্যুক বাটপার, এই কথাটা কে বলছিল? আমি যখন ঢুকছি আমি তো শুনলাম এটা। তাহলে এই যে একটা কে করছে আগে বলেন, সেটা জিজ্ঞেস করছি আপনাকে আমি। আচ্ছা, হ্যাঁ উনি করছে, ঠিক আছে। উনি করে সত্যি সত্যি ভাই একটু যদি এটা যদি সে করে, তাহলে কি এই সত্য লঙ্ঘন কি সে করছে নাকি আমরা করছি? আপনারা ঢুকছেন তো পরে, আপনাদের তো ঢোকার আমরা পরে আগে সত্য লঙ্ঘন কে করছে আগে? আচ্ছা, মানলাম উনি একটা গালি দিছে, কিন্তু আপনাদের তরফ থেকে আপনারা সত্য লঙ্ঘন করছে কিনা আগে এটা বলেন, আপনাকে সেটা জিজ্ঞেস। ঠিক আছে, ওকে। সত্যের সন্ধানী ভাই, আমি কি আসিফ মহিউদ্দিনকে একবারও কোনো গালি দিয়েছি আজকের আলোচনায়? আপনারা কি গালি দেন না? আপনি সবচেয়ে ঠান্ডা মাথার, এবং আসিফ মহিউদ্দিন ভাই উনিও ঠান্ডা মাথার মানুষ, গালি দেওয়ার মানুষ না। উনি কিভাবে ঠান্ডা মাথার হলেন? সত্যের সন্ধানী ভাই, আপনি বলি উনি প্রশ্ন করেছেন আমার কাছে যে কম্পেয়ারটা কিভাবে করলেন, আমি আসলে অবাক হইলাম। মাহবুব ভাই, আমি একটু সত্যের সন্ধানী ভাইকে এক্সপ্লেইন করে দেখেন। আজকে আলোচনাটা হচ্ছিল ইসরা এবং মিরাজের বর্ণনাগুলো নিয়ে, ওনাদের অনেক অভিযোগ আছে। আমি আজকে খুব আগ্রহী ছিলাম ওনাদের পয়েন্টগুলো, কিন্তু উনি হঠাৎ করে আলোচনার মধ্যে ওনাকে কেন বাটপার বলা হয় এটা নিয়ে আসছেন। আমার ইচ্ছা ছিল এটা বলবো যে আজকে এটা থাক, কিন্তু আমি চিন্তা করছি এটা না বললে আবার উনি বলবে উত্তর দেয় না কেন। কাজে আমি চেষ্টা করছি, দেখেন ওনাকে কেন বাটপার আমরা বলি, এটার আমি এক্সপ্লেইন এইভাবে করতাম। আপনাদেরকে আমি এক্সপ্লেইন করি, যেহেতু ওনাকে এক্সপ্লেইন করার মানে উনি সুযোগই দেন নাই, উনি খালি থামাইছেন মাঝখানে। উনি শুধু জয়ীব বর্ণনা বলেন, এই জন্য তো ওনাকে আমরা এই কথাটা বলি না মিথ্যুক বা বাটপার, এটা এই জন্য বলি, তাহলে তো সবাই বাটপার হয়ে যাবে, লজিক তো সেটাই বলে, তাই না? ওনাকে বলা হয় এই কারণে যে প্রথমত এটা সহিহ বর্ণনার সাথে কন্ট্রাডিক্ট করে, দ্বিতীয়ত হচ্ছে সমস্ত মুফাসসিররা যারা জয়ীব বর্ণনাটা উল্লেখ করেছেন তারাও এই কনক্লুশনে যান নাই যে জঘন্য কনক্লুশনে আসিফ মহিউদ্দিন গেছে। সেই জয়ীব বর্ণনাতে উল্লেখ নাই যে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অশ্লীল কাজ করেছে, নাউজুবিল্লাহ। তো সেইখান থেকে সে জয়ীব বর্ণনা যেটা কন্ট্রাডিক্ট করে সেইটা এনে যেই জয়ীব বর্ণনার ভিতরে যে কথাগুলো নাই সেগুলো সে এখানে ফিট করে দিতেছে। তারপর হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু আনহু তার দরজায় পাহারা ছিলেন, এটা কোনো জাল হাদিসে নেই। এই কথাগুলো বলে, এই জন্য তাকে আমরা খুবই রাগ করে ক্রোধের সাথে আমরা তাকে বাটপার বলি। আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রকমের অশ্লীল অপবাদ দেয়। এখন শাইখ জাকারিয়া তো তার তাফসিরে জয়ীব বর্ণনা আনছেন, কিন্তু শাইখ জাকারিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলছেন, নাউজুবিল্লাহ, বলেন নাই তো? মাযহারি থেকে জয়ীব বলছে, বললে তাকে আমরা বাটপার বলতাম যদি এরকম অশ্লীল কথা বলতেন নবীর নামে। তারা তো কেউ এটা বলেন নাই। আসিফ মহিউদ্দিন প্রথমত দুর্বল হাদিস এনে দুর্বল ভিত্তির উপরে সে এমন একটা কনক্লুশন টানে যে কনক্লুশনটা ওই দুর্বল হাদিসেও নাই, তাকে আমরা এই জন্য খুব রাগ করে আমরা বাটপার বলি। দেখেন এই ধরনের বাটপার জাতীয় শব্দ আমি অ্যাক্টিভিজম করতাম
আমি তো আসিফ মহিউদ্দিনের সাথে 2018 সাল থেকে আলোচনা করি। 2018 সালে অক্টোবর মাসে আমি প্রথম আলোচনা করছি। তারপরে অনেকদিন ধরে আমি কিন্তু কোনো লাইভে জরুরি একটা করা খুবই জরুরি, রেসপন্স করা। আচ্ছা মিস্টার আসিফ মহিউদ্দিন, আপনার প্রশ্ন ছিল শুধুমাত্র এই হাদিস বর্ণনা করার কারণে কি আমি বাটপার হই? উত্তর হচ্ছে না, আপনার উত্তর শেষ। কিন্তু এই কারণে বাটপার বলি না ওই কারণে বাটপার বলি, সেটা তো কথার প্রসঙ্গে এসেছে। এখানে আপনাকে বাটপার বলা হয় না, এখানে বলা হয়েছে আমি ওই যে আপনাকে বলেছিলাম সেটার এখানে কারণ ব্যাখ্যা করা হচ্ছে। এখানে বাটপার বলা হয় না আপনাকে, এখানে গালি দেওয়া হয় না। আপনার বাক্য চয়নে একটু আপনি বলছেন অনেক সাবধান থাকেন। আপনি দেখেন, আপনি নিজেই আপনার নিজের ইয়েটা পড়ে তারপর আপনি বলেন যে এখানে কি আপনাকে গালি দেওয়া হয়েছে কিনা। দেখেন মাহবুব ভাই, আমিও তো প্রসঙ্গ আনতে পারতাম যে আমার তারা এই নিতে পারলে দিতে হবে বলে, প্রিন্সেস বলে, আমি কি সেই পয়েন্ট আমি তো আজকে তো মানে কি বলছে এটা আনারই কথা না। আজকে আনার কথা হচ্ছে ইসরা মিরাজ নিয়ে যে কনফিউশন গুলো তাদের মধ্যে আছে, তাদের আপত্তি গুলো আছে, সেগুলো নিয়ে আজকে আলাপ হবে, সেটাই তো উচিত ছিল। তো সেইখান থেকে তারা এই বাটপার টপিকে চলে গেল। দেখেন সত্য সন্ধানী ভাই, আল্লামা জাস্টিস ভাই, আপনারা তো এখানে মুক্ত মনা নাস্তিক। আচ্ছা মিনার ভাই আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি জাস্ট 1 মিনিট, আমি একটা জিনিস একটু শেষ করে আপনি প্রশ্ন করেন, তারপরে আপনি প্রশ্নটা করেন। সেটা দেখেন, আমি কিন্তু এই যে এখন তো আমি মাঝে মধ্যে বাটপার এই শব্দটা বলতেছি, এইটাও আমি দীর্ঘদিন বলি না। এমনকি আপনারা জানেন কিনা বিভিন্ন প্ল্যাটফর্মে নাস্তিকদেরকে খগেন বলা হইতো। হ্যাঁ, আমি এই নেতিবাচক শব্দটা বলতেও সবাইকে নিরুৎসাহিত করছি, মাহবুব ভাই এরা সাক্ষী। আমি সবাইকে বলছি আমরা এই ধরনের নেতিবাচক শব্দ ব্যবহার করব না, আমরা ভদ্রতার সাথে আমরা অ্যাক্টিভিজম করব, আমরা শুধু রেফারেন্স দিয়ে কথা বলবো। কোনো নেতিবাচক, আমি এইটা আমার অন্য দায়ী ভাইদেরকে বলছি যে কোনো নেতিবাচক শব্দ, তারা আমাদেরকে খারাপ কথা বললে আমরা খারাপ কথা বলবো না, আমরা ভালো দিয়ে খারাপের জবাব দিব। আমি এটা সবাইকে, এই কারণে আমার কিছু ভাই আমাকে নাস্তিকদের দালালও বলতো। হ্যাঁ, আমি এরকম করছি, কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি আমি নিজেও কোনো প্রকার নেতিবাচক শব্দ ব্যবহার না করা। কিন্তু দেখা গেছে তারা এত মানে সীমা অতিক্রম করছে, তারা এত ভাবে আমাদেরকে নিয়ে সবসময় তারা আল্লাহ রাসূলকে গালাগালি করছে। তারপরে দেখা গেছে আমাকে আহ্বান করছে আলোচনায়, আমি গেছি, তারপর আমি বলছি যে এই অশ্লীল ব্যানার সরাই দেন, তখন আমাকে রিপ্লাইয়ের মধ্যে গালাগালি করে আমাকে তাড়াই দিছে। এখন যদি একেবারে আমরা নেতিবাচক শব্দ ইউজ না করি, তখন একটা ভুল বার্তা চলে যায়। রীতিমতো আমরা খুবই ক্রুদ্ধ হয়ে তারপর থেকে আমি 1 মিনিট একটু বলি। মিনার ভাই, আপনি ঠিক আছেন, আপনি ভদ্র মানুষ, আমরা জানি। হ্যাঁ, এবং আপনি সঠিক কথাটা বলেন, মিথ্যা বলেন না। এই যে আপনি যে বাটপারের বাটপার কথা আমি এখন আবার বাটপার বলতেছি। হ্যাঁ, এই যে বাটপার আসিফের যে ইয়েটা না, ও না থাকলে তো আপনি বলবেনই না। শান্ত ভাই দাঁড়ান, আপনি এখন আবার আমতা করেন কেন? ও না থাকলে তো আপনি বলবেনই, আপনি তো বলবেনই, অবশ্যই বলবেন। শুনেন আমি বলে নেই আপনার এটা স্টেজটা ক্লিয়ার করে দিই আপনাকে। সেটা হচ্ছে হলো আমি ওকে বলেছি, দেখেন আপনারা কে কার লাইভে কি করেন না করেন সেটা বিষয় না, যখন একজন অপরজনের সাথে কথা বলেন তখন তো যদি আপনি তাকে অপমান করে কথা বলেন তাহলে তো এই আলোচনাটা সে আপনার সাথে আলোচনা করবে না। আমি এইভাবে বলছি, ঠিক আছে? আমি কিন্তু এটাও বলি না যে না আপনাকে তো গালি দেওয়া হয় না, আপনাকে এই করা হয় না, সেই করে না। যার প্ল্যাটফর্মে যে যা করতেছে তো করতেছেই, ওই তো করতেছে আগে থেকে। না কিন্তু ভাই, আমি এই আলোচনাটা যাতে করে ফ্রুটফুল হয়, আলোচনাটা যাতে সুন্দর হয়, সেটার যথাযথ চেষ্টা করলাম। আমি আমার ভাইদের কাছ থেকে আমি গালি খাইতেছি, যে কমেন্টে আমি খাইতেছি, সমস্যা নেই, কিন্তু আমি চাইছি যে আলোচনাটা ফ্রুটফুল হোক, একদম নিরপেক্ষ ভাবে সবাই যাতে একদম সত্যটা জানতে পারে এরকম আলোচনাটা হোক। সেই জায়গায় সে বলতেছে যে মিনার ভাই কারণ ব্যাখ্যা করতেছে, এটা নাকি ওনাকে গালি দিছে। সে জানতে চাইছে আপনি এখন ও নাই, আপনি যা খুশি তাই বলতে পারেন। আপনি এটা কি ওর প্ল্যাটফর্ম মানে না? মিনার ভাই একটু দাঁড়ান, সত্য সন্ধানী ভাই মিউট থাকেন। আমি তো এখন মাহবুবের সাথে কথা বলছি, তাই না? একটু চুপ থাকেন। সে প্রশ্নটা কে করছে মিনার ভাইকে যে আপনি কি বাটপার বলেন কিনা? সেটা তো এই জন্যই তো আমি বললাম যে ও মিনার ভাই কারণ ব্যাখ্যা করতেছে, সেই জায়গায় বলতেছে আমার গালি দিছে। মাহবুব ভাই এখানে দেখেন, আলোচনা তো কে কারে কেন বাটপার বলে এটাই ছিল না, তাই না? সে তো কয়টা সীমা লঙ্ঘন করছে, আপনি দেখেন কয়টা। আমি তো বারবার বলছি, আমি ডিবেটের মাঝখানে বারবার বলছি যে ভাই আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান তাহলে স্পেসিফিক যারা আপনাকে বলে তারা এটার ব্যাখ্যা দিবে। আপনি চান এটা, সে বলে আপনি এখানে আলোচনা ঢুকে নাই। আবার দেখেন এই যে একটা বড় পয়েন্ট আছে এখানে, এই জিনিসটা নিয়ে ওরা ধরবেন। দেখেন আমি ওই যে
ওই ভিডিওটা তো আমি বানাইছি, ওই যে সহিহ হাদিস জয়ীফ হাদিসের ভিডিওটা, ওই ভিডিওটা তো আমি দেখছি, আমি জানি তো। আর ওই লোকরেও আমি চিনি, যে লোকের সাথে সে কথা বলছে, সে লোক জীবনেও ওই লাইভে বা তার অন্য কোনো লাইভে যদি বলে থাকে সেটাও যদি দেখাইতে পারে, সেটা আমি জানি না, সেটা যদি দেখাইতে পারে তাহলে আমি মেনে নেব। কিন্তু ওই লাইভে সে জীবনও বলে না যে আমি তো হানাফি থেকে আহলে হাদিস হইছি, এই কারণে সে জয়ীফ হাদিস সহিহ হাদিসের কথা বলে। যদি দেখাইতে পারে, আমি কি বলবো, ওর মতো তো আমি ওইরকম ইয়ে না। ভাই আমরা কি তারা শুধুমাত্র ওই যে ওই দাস পতানি সে হাদিস সে একবার মানে বলতেছে জয়ীব, আবার বলতেছে মানে জয়ীব তো মিথ্যা না, আমরা কি সেই কারণে শুধুমাত্র তারা বাটপার বলি, আর কোনো কারণে বাটপার বলি না? আর মিনার ভাই আপনি তাকে তো আমি বাটপার বলতামই না, আলোচনার মধ্যে তাকে আমি বাটপার বলতাম, সেইটাই টপিকটা নিয়ে আসছে। তাকে কেন আগে বাটপার বলেছে সেটা সে নিয়ে আসছে, এটা তো আজকে তার আলোচনা আনারই কথা ছিল না। সে নিজেই এটা নিয়ে হিসাব আলোচনাটা সে নষ্ট করছে। আসিফ ভাই মহিউদ্দিন নিজেই আপনার আলোচনাটা তখনই শেষ হয়ে গেছে যখন সে বলছে যে ইবনে কাসিরের ওই তাফসিরের মধ্যে পরবর্তীতে তো কিন্তু দিয়ে আরেকটা রাবির কথা লেখা আছে, সেটা আমি যে দেখাই দিলাম, আলোচনা তখনই শেষ। তখনই দেখা গেছেন আলোচনা তো ওখানেই শেষ ভাই। আপনি তো ওখানেই জিতে গেছেন ভাই। আর তো এখন এরপরে দেখেন সে আলোচনাটাকে ঘুরে ঘুরে কই নিয়ে গেছে, যে কে কারে বাটপার বলে। আলোচনাটা ওইখানে শেষ হলো। শেষ হওয়ার পরে আপনার হচ্ছে যে এই সে আপনাকে কি প্রশ্ন করতেছে, ভাই এটা জয়ীব, তার মানে কি এটা মিথ্যা কিনা? আপনি তাকে বারবার বলে দিচ্ছেন ভাই এটা যখন জয়ীব মানে কি এটা সত্য প্রমাণিত না, এটা সত্য নয়, তাই না? তাহলে সত্য নয় এটা কি হতে পারে? এটা সত্য নয় আপনি প্রথমত এই কন্ডিশন দিয়ে তারা বললেন, দ্বিতীয়ত এটা সহিদের সাথে কন্ট্রাডিক্ট করে, এটাও আপনি তাকে বলে দিচ্ছেন। তাহলে তো আপনি তো ওই জায়গায় পুরো আপনার মানে পয়েন্ট তো ওখানে শেষ, আর্গুমেন্ট তো শেষ। এটা বুঝতেছে, এটা তার যারা সহমত যারা তারাও বুঝছে। এবং আমি মনে করি শান্ত ভাই, স্টিল আই কুড হ্যান্ডেল হিম। দুইটা পর্যন্ত যদি আলোচনাটা হইতো ভালো হইতো। এবং সে যেভাবে পেঁচাচ্ছিল আমি তো বুঝতেছিলাম, আমি জানি তো শান্ত ভাই এটা নতুন কিছু না। অতীতে যখন আমি জমজমের পানি নিয়ে আলোচনা করতে গেছি তখন তার যে চামচা তখন দাস প্রথা, তারপরে উনার মতো নানা রকমের মানে এমন সমস্ত অপ্রাসঙ্গিক জিনিস আনছে, কিন্তু সেটা তাদের লাইভ ছিল বলে আমার কোনো কিছু করার ছিল না। কিন্তু আমি কিন্তু ধৈর্য ধরে 2-3 ঘন্টা আমি বসেছিলাম, বসে তারপরে সব উত্তর দিয়ে পরে আমি সে ঠিকই তাকে আমি ভুল প্রমাণ করছি। স্টিল আই কুড হ্যান্ডেল হিম টুডে। আজকেও সেভাবেই আমি তাকে কত রেফারেন্স আনতে পারতো, আমি আজকে সব নিয়ে বসেছিলাম।